আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই এবং কেমন চলছে আপনাদের প্রস্তুতি? ভালো আছেন সবাই? আনমিউট করা আছে, দেখেন আপনাদেরকে। জি। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন স্যার? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা পৃথিবী নিয়ে আলাপ করব। সারা পৃথিবী, মহাবিশ্ব, হাবিজাবি যেখানে যা আছে সবকিছু নিয়ে আলাপ করব। এগুলো নিয়ে কথা। প্রথমে হলো আমাদের এখানে কথা কি নিয়ে? প্রথমে কথা হলো পৃথিবীর ইতিহাস, এটা নিয়ে আলাপ শুরু করব। তো প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের মহাবিশ্ব, এটা নিয়ে কথা বলবো। এখান থেকে একেবারে আলাপ শুরু করে ধীরে ধীরে আসবো। মহাবিশ্ব নিয়ে আলাপ শুরু করতে গেলে প্রথম কথাটা হলো বিগ ব্যাং। এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। বিগ ব্যাং জিনিসটা কি? বিগ ব্যাংটা হলো মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণটা কি? একটা সময় আমাদের পৃথিবী এরকম ছোট একটা বিন্দুর মতো ছিল। এই বিন্দুটা ক্রমশ বিস্ফোরণ হওয়া শুরু হলো, হঠাৎ করে একটা বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে মহাবিশ্ব, পৃথিবী এবং আমাদের যেখানে যা দেখি সবকিছু ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। এইটার নাম হলো বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। এই বিগ ব্যাং থিওরি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। বিগ ব্যাং থিওরি প্রথম প্রদান করেন কে? বিগ ব্যাং থিওরি প্রদান করেছিলেন জি লেমেটার। বিগ ব্যাং থিওরি প্রদান করেন কে? উত্তর হলো জি লেমেটার। তিনি বিগ ব্যাং থিওরি প্রদান করেন। আর বিগ ব্যাং থিওরি ব্যাখ্যা করেন কে? উত্তর বিগ ব্যাং থিওরি ব্যাখ্যা করেন হলো বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা করেন হলো স্টিফেন হকিং। স্টিফেন হকিং ইনি হলো বিগ ব্যাং থিওরি ব্যাখ্যা করেন। পরীক্ষায় প্রশ্ন আসে বিগ ব্যাং থিওরি ব্যাখ্যা করেন কে? উত্তর হলো স্টিফেন হকিং। স্টিফেন হকিং এর একটা বিখ্যাত গ্রন্থের নাম হলো এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, সময়ের সংক্ষিপ্ত ইতিহাস। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বা সময়ের সংক্ষিপ্ত ইতিহাস। লিখবেন এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, যাকে বলা হয় সময়ের সংক্ষিপ্ত ইতিহাস। গ্রন্থের নাম এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, রচনা করেন স্টিফেন হকিং। এইখানে মূলত আছে কি? বিগ ব্যাং থিওরির আধুনিক ব্যাখ্যা। বিগ ব্যাং থিওরির আধুনিক ব্যাখ্যা কে প্রদান করেছিলেন? উত্তর স্টিফেন হকিং। কোন গ্রন্থে? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। আর বিগ ব্যাং থিওরি প্রথম প্রদান করেছিলেন কে? উত্তর হলো জি লেমেটার। উনি প্রথম বিগ ব্যাং থিওরি প্রদান করেন। আর এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসছে যেটা, সেটা হলো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা প্রথম বলছেন কে এবং প্রমাণ করেছেন কে? এই লাইনটা এর সম্পর্কে জাস্ট জেনে রাখবেন, পরীক্ষা আসার মতো অত বেশি গুরুত্বপূর্ণ না। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই যে একটা মতবাদ, এই মতবাদ প্রথম প্রকাশ করেন কে? ওনার নাম হলো, যিনি প্রথম প্রকাশ করেছিলেন তার নাম এরিস্টকার্স। তবে এরিস্টকার্স এইটা প্রমাণ করতে পারেননি, এইটা প্রমাণ করেছিলেন কোপার্নিকাস। তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ক্লিয়ার? এই হলো ভূগোলের প্রাথমিক আলাপ। এখন এই মহাবিশ্ব সৃষ্টি হলো। মহাবিশ্ব সৃষ্টি হলে এখানে আমরা মহাবিশ্বের যে জিনিসগুলো দেখি, এইটা শুরু হওয়ার আগের যে অবস্থা সেটাকে বলা হয় টাইম জিরো। মহাবিশ্ব সৃষ্টির পূর্ব মুহূর্তকে বলা হয় টাইম জিরো। ঠিক যেখান থেকে মহাবিশ্বের এই সময়টা গণনা বা হিসাব করা শুরু হয়েছে, এই সময়টাকে বলা হয় টাইম জিরো। মহাবিশ্বের হিসাব গণনা যখন থেকে শুরু হয়েছে এই সময়টাকে বলা হয় টাইম জিরো। এরপরে এখানে মহাবিশ্বের উল্লেখযোগ্য যেগুলো জিনিসপত্র আছে তার মধ্যে প্রথম হলো নক্ষত্র। নক্ষত্র হলো যার নিজস্ব আলো ও তাপ আছে, এমন মহাজাগতিক বস্তুকে বলা হয় নক্ষত্র, যার নিজস্ব তাপ আছে, নিজস্ব আলো আছে।
তো এখান থেকে প্রশ্ন আসে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর হলো পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য। স্যার বুধ। সূর্য নক্ষত্র, স্যার বুধ। যেটার কথা বলছেন এটার নাম গ্রহ, আর আমি যেটা বলতেছি এটা নক্ষত্র। বুধ হচ্ছে গ্রহ। পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য। আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হলো সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? সূর্যের নিকটতম প্রক্সিমা সেন্টাই। নক্ষত্র হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্টাই। সেন্ট্রাই। এরপরে প্রশ্ন আসে আমাদের সূর্যের নিকটতম নক্ষত্রের পরে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? উত্তর হলো লুব্ধক। এটা হলো আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। উজ্জ্বল আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হলো লুব্ধক। এটা হলো আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসে আকাশে উজ্জ্বলতম বৃহত্তম নক্ষত্র দিকে দেখা কোনটি? আনমিউট রেখে আর বাসায় কথা লুব্ধটা বলা যাবে? লুব্ধক কি? লুব্ধটা কোন দিকে থাকে আকাশে? ও আমি দেখবো না, সূর্যের থেকেও দূরে, ঠিক আছে। অনেক দূরে। মানে আমরা খালি চোখে নর্মালি নক্ষত্র মানে সূর্যই দেখি, আর বাকি এগুলা বইপত্রে পড়ি, এগুলা আমরা দেখি না। এগুলা হলো সূর্য থেকে নিকটতম নক্ষত্র, যেটা আমরা বললাম না প্রক্সিমা সেন্ট্রাই, এইটা সূর্য থেকে 4.2 আলোকবর্ষ দূরে। 4.2 আলোকবর্ষ মানে কতখানি? এটার মানে হলো ধরেন এক আলোকবর্ষ মানে আলো 1 সেকেন্ডে যতখানি যায় সেই গতি কত? 1,86,000 মাইল বা 3 লক্ষ3,00,000 কিলোমিটার। কিলোমিটার। এটা যায় এই যে কখন? 1 সেকেন্ডে। এরকম সে যদি 1 বছর একই গতিতে চলতে থাকে, যেখানে গিয়ে পৌঁছাবে এইটা হলো 1 ওটা আলোকবর্ষ। আলোকবর্ষ। এমন করে 4.2 আলোকবর্ষ যদি চলা যায়, তাহলে যেখানে গিয়ে পৌঁছাবো সূর্য থেকে ঠিক ততখানি দূরে হলো আমাদের এই প্রক্সিমা সেন্ট্রাই। এটাই হলো পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র। আর এই লুব্ধক টুব্ধক এর থেকেও দূরে। তো এইটা খালি চোখে দেখা বা আলো টালো এগুলা কিছুই পছন্দ না, এর পড়া পর্যন্তই যথেষ্ট। এরপরে উজ্জ্বলতম নক্ষত্র ছাড়া আরেকটা প্রশ্ন আসে যে বৃহত্তম যেটা নক্ষত্র ভিডব্লিউ ক্যানিস মেজরিস, বৃহত্তম নক্ষত্রের নাম কি? ভি ডব্লিউ ক্যানিস মেজরিস। এইটাই মোটামুটি এতটুকু কথা। এটা হলো আমাদের নক্ষত্র নিয়ে কথা। নক্ষত্রের পরে হলো আলোর গতি, সেটা আমরা অলরেডি বলে দিয়েছি। আলোর গতি 3,00,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে। আর আলোর গতিকে যদি আমরা মাইলে বলি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। এরপরে হলো পৃথিবীর বিখ্যাত যে ধূমকেতু গুলো আছে, এর মধ্যে কিছু প্রশ্ন স্যার আছে। কিসে স্যার? আরেকটু বলেন। বুঝিনি, কি বলবো? স্যার এই যে আলোর গতি এটা আরেকটু বলেন না। আলোর গতি 3,00,000 না কিলোমিটার বুঝায় না প্রতি স্যার। সেকেন্ডে। বুঝলি না? 3,00,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে। আর মাইল বললে 1,86,000 মাইল। শেষ। ধূমকেতু সম্পর্কে যেটা, ধূমকেতু কি? ধূমকেতু হলো মূলত এমন এক মহাজাগতিক বস্তু, দেখতে অনেকটা ঝাড়ুর মতো, যার লেজ ও মাথা আছে। এইটা সংজ্ঞায় বলা আছে দেখতে অনেকটা ঝাড়ুর মতো এক মহাজাগতিক বস্তু। দেখতে অনেকটা ঝাড়ুর মতো মহাজাগতিক বস্তু, যার নিজস্ব লেজ ও মাথা আছে। এইটা মূলত এক ধরনের মহাজাগতিক বস্তু, যা মূলত কি দিয়ে তৈরি হয়? ধুলা, বরফ, জলীয় বাষ্প, এগুলো দিয়ে তৈরি হয়। অর্থাৎ এটার উপাদান কি? ধুলা, বরফ, জলীয় বাষ্প, গ্যাস, হাবিজাবি যা যা আছে সবকিছু দিয়ে বানায়। এরকম ধূমকেতু মাঝে মধ্যে উড়ে এসে ধূপ করে এখানে ওখানে পড়ে। তো আবার মাঝে মধ্যে এগুলো দূর থেকে দেখা যায়। তো আমাদের এইখান থেকে ধূমকেতু দেখা যায় যেটা পৃথিবীতে, তার মধ্যে একটা বিখ্যাত ধূমকেতুর নাম হ্যালির হলো ধূমকেতু। হ্যালির ধূমকেতু।
তার মধ্যে একটা বিখ্যাত ধূমকেতুর নাম হলো হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু, এটা নিয়ে দুই ধরনের প্রশ্ন আসে। একটা হলো হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায় কবে? 1969 সাল, 1769 স্যার। 1769 সালে হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়। হ্যালির ধূমকেতু এই একটা প্রশ্ন। আরটা হলো হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে কবে? এটা আবার দেখা যাবে 1986 সালে দেখা গিয়েছিল সর্বশেষ। একটা হলো প্রথম দেখা যায় কবে, একটা হলো সর্বশেষ, তারপর একটা হলো আবার দেখা যাবে কবে। তো হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় 1986 সালে, এবং হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে 2062 সালে। হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে, ব্যাস এতটুকুই ঘটনা। আর এখান থেকে তেমন কিছু নেই। এরপর সৌরজগৎ সম্পর্কিত আলাপ। সৌরজগতের আলাপে গেলে সৌরজগতের কেন্দ্র হলো সূর্য। সৌরজগতের কেন্দ্র হলো সূর্য। এই সৌরজগৎ নিয়ে আলাপ। সৌরজগতের কেন্দ্র হিসেবে আছে সূর্য। সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে গড়ে ওঠা যে জগৎ, সেটাকে বলা হয় সৌরজগৎ। তো সূর্য নিয়ে বিসিএস এ বেশ কয়েকবার ভ্যারাইটিস কোশ্চেন আসছে। তার মধ্যে প্রধান কোশ্চেন হলো সূর্যের মূল উপাদান কি? সূর্যের মূল উপাদান হলো হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্য হলো হাইড্রোজেন ও হিলিয়ামের সমন্বয়ে তৈরি একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। মূল উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম। এবং সূর্যের মধ্যে কোন বিক্রিয়া ঘটে? উত্তর, সূর্যের মধ্যে ঘটে হলো ফিউশন বিক্রিয়া। সূর্যের মধ্যে ঘটে হলো ফিউশন বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে সূর্যে তাপ উৎপন্ন হয়। ফিউশন বিক্রিয়ার ফলে সূর্যে তাপ উৎপন্ন হয়, এবং সূর্য হলো একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? এরকম একটা প্রশ্ন আসে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, আলো আসতে সময় লাগে কত? উত্তর, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট 19 সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে। পৃথিবীর শক্তির কত পার্সেন্ট সূর্য থেকে আসে? উত্তর, পৃথিবীর মোট শক্তির, এই প্রশ্নটা 38 অথবা 36 নম্বর বিসিএস এ আসছিল। পৃথিবীর মোট শক্তির কত পার্সেন্ট সূর্য থেকে আসে? উত্তর, পৃথিবীর মোট শক্তির 99.97% সূর্য থেকে আসে। আর বাকি শক্তি অন্যান্য জায়গা থেকে আমরা পাই। অর্থাৎ পৃথিবীতে যতটুকু শক্তি আমরা দেখতে পাই, সেই শক্তির মোটামুটি সবটুকুই সূর্য থেকে পৃথিবীতে আসে। এরপরে আসেন আমাদের এই সূর্যের পরে সূর্যকে কেন্দ্র করে গড়ে ওঠা জগৎটাই হলো সৌরজগৎ। সৌরজগৎ নিয়ে আলাপ করতে গেলে প্রথম কথা হলো একটা ছবি। এটা হলো আমাদের সূর্য। সূর্যকে কেন্দ্র করে এরকম কক্ষপথ আছে 1 2 3 4 5 6 7 8। এখন এই যে সূর্যকে কেন্দ্র করে কক্ষপথ, এখানে সূর্যের নিকটবর্তী গ্রহ কোনটি? উত্তর হলো বুধ। সূর্যের নিকটবর্তী গ্রহ কোনটি? উত্তর হলো বুধ। বুধের পরে যে গ্রহটা আছে তার নাম হলো শুক্র। যদিও বুধ গ্রহ হলো সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ, কিন্তু তবুও শুক্র হলো পৃথিবীর সবচেয়ে, মানে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। নাম কি? শুক্র। শুক্র গ্রহের বিশেষত্ব কি? এটি সবচেয়ে উষ্ণতম গ্রহ। সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? উত্তর হলো শুক্র। দ্বিতীয় কক্ষপথে বুধ, শুক্র। এরপরে সূর্য থেকে তৃতীয় নিকটবর্তী গ্রহের নাম হলো পৃথিবী। তৃতীয় নিকটবর্তী গ্রহের নাম হলো পৃথিবী। বুধ, শুক্র, পৃথিবী। তো পৃথিবীর নিকটবর্তী গ্রহ কোনটি? পরীক্ষায় প্রশ্ন আসে। উত্তর, পৃথিবীর নিকটবর্তী গ্রহ হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহকে আরো একটা নামে ডাকা হয় লাল গ্রহ। মঙ্গল গ্রহ এটা হলো লাল গ্রহ নামে পরিচিত।
বা গোলাপী গ্রহ, এটা হলো পৃথিবীর নিকটতম গ্রহ। আর উষ্ণতম গ্রহ হলো আমাদের শুক্র গ্রহ। এরপরে মঙ্গলের পরে আছে আমাদের বৃহস্পতি গ্রহ, যেটা হলো সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ, তাই এটাকে বলা হয় গ্রহ রাজ। এবং সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহও আছে বৃহস্পতি গ্রহের। সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোন গ্রহের? উত্তর হলো সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোন গ্রহের? উত্তর হলো বৃহস্পতি গ্রহের। এরপর মঙ্গলের পর বৃহস্পতির পর আছে হলো আমাদের শনি গ্রহ। এরপর হলো শনি গ্রহ। এই শনি গ্রহের সম্পর্কে একটা প্রশ্ন আসে, কোন গ্রহের নিজস্ব বলয় আছে? উত্তর, নিজস্ব বলয় আছে শনি গ্রহের। নিজস্ব বলয় আছে কোন গ্রহের? উত্তর, শনি গ্রহের। হুম, শনি গ্রহের নিজস্ব বলয় আছে। পরীক্ষায় প্রশ্ন আসে নিজস্ব বলয় আছে কোন গ্রহের? উত্তর হলো শনি গ্রহের। শনি গ্রহের নিজস্ব বলয় আছে। ক্লিয়ার? এর পরে যেটা আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এরপর হলে ইউরেনাস। এই নামে একটা গ্রহ আছে, নাম হলো ইউরেনাস। ইউরেনাস গ্রহের নাম হলো সবুজ গ্রহ। সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর, ইউরেনাস গ্রহকে বলা হয় সবুজ গ্রহ। কাকে বলা হয় সবুজ গ্রহ? ইউরেনাসকে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস। আর একেবারে সবশেষ যে উপগ্রহটা, সেটার নাম হলো নেপচুন। এই নেপচুন গ্রহ হলো শীতলতম গ্রহ। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? উত্তর হলো নেপচুন। আর শনি গ্রহের কি আছে? শনি গ্রহের নিজস্ব বলয় আছে। নিজস্ব বলয় আছে কোন গ্রহের? উত্তর, নিজস্ব বলয় আছে শনি গ্রহের। নিজস্ব বলয় আছে কোন গ্রহের? উত্তর, নিজস্ব বলয় আছে শনি গ্রহের। ঠিক আছে, নিজস্ব বলয় আছে কার? উত্তর হলো আমাদের শনি গ্রহের। এটা হলো মোটামুটি সৌরজগৎ সম্পর্কে প্রাথমিক আলাপ। সৌরজগতের এই আলাপের মধ্যে আর তেমন কিছু করার নেই, এইগুলো ভালোভাবে পড়লেই মোটামুটি হবে। সৌরজগতে মোট গ্রহের সংখ্যা কতটি? সৌরজগতে মোট গ্রহ সংখ্যা 8টি। আর সৌরজগতে বামন গ্রহ বলা হয় একটিকে, সেই বামন গ্রহর নাম হলো প্লুটো। সৌরজগতে বামন গ্রহ কতটি? উত্তর হলো একটি। এবং সৌরজগতের বামন গ্রহ কোনটি? উত্তর হলো প্লুটো। সৌরজগতে বামন গ্রহ কতটি? উত্তর, একটি। বামন গ্রহ কোনটি? উত্তর হলো প্লুটো। লিখছেন? এই হলো আমাদের সৌরজগৎ সম্পর্কে প্রাথমিক আলাপ। এর বাইরে এখান থেকে যেরকম প্রশ্ন আসতে পারে, যেমন ধরেন পৃথিবীর নিকটতম নক্ষত্র কোন, মানে গ্রহ কোনটি? উত্তর হলো মঙ্গল গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ। প্রশ্ন আসতে পারে উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র গ্রহ। প্রশ্ন আসতে পারে নিজস্ব উপগ্রহ নেই কাদের? বুধ এবং শুক্র গ্রহ, এই দুইটা গ্রহের কোনো উপগ্রহ নেই। কোন উপগ্রহের, মানে কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? উত্তর হলো বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। প্রশ্ন আসতে পারে পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? উত্তর, পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? উত্তর, পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। এছাড়া প্রশ্ন আসতে পারে যে আমাদের সৌরজগতে এর গ্রহ আছে না, আমাদের ওই যে কি নাম,
বৃহস্পতির গ্রহ এবং আমাদের শনির গ্রহ, এই দুইটা গ্রহ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। বৃহস্পতির গ্রহের মধ্যে লিখবেন বৃহস্পতির, এটা নিয়ে আমরা একটু লিখবো, বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? বৃহস্পতি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ হলো বড় উপগ্রহের নাম গ্যানিমেড। গ্যানিমেড। আর সবচেয়ে ছোট উপগ্রহ বৃহস্পতি গ্রহের নাম হলো লেডা। আর শনি গ্রহের উপগ্রহ উল্লেখযোগ্য, শনি গ্রহের উল্লেখযোগ্য উপগ্রহ হলো টাইটান, হুয়া, ওবেরয়, 33 ইত্যাদি। ওবেরয় এই পর্যন্ত লিখে রাখেন। আর হলো মঙ্গলের উপগ্রহ আছে 2টি। মঙ্গলের উপগ্রহ আছেই মাত্র 2টি। 2টি উপগ্রহ আছে মঙ্গলের। কি কি উপগ্রহগুলো? একটি নাম হলো ফোবস, আর একটার নাম হলো ডিমস। একটার নাম হলো ফোবস, আর একটার নাম হলো ডিমস। এই দুইটা হলো মঙ্গল গ্রহের উপগ্রহ। আর বামন গ্রহ কোনটা? বামন গ্রহ বলা হয় প্লুটোকে। এবং প্লুটো কবে থেকে বামন গ্রহ? 2006 সাল থেকে। এর আগ পর্যন্ত প্লুটো নর্মাল গ্রহ হিসেবে ছিল এবং তখন সৌরজগতের গ্রহ ছিল 9টি। এখন সৌরজগতের মোট গ্রহ সংখ্যা 8টি। এখন সৌরজগতের মোট গ্রহ সংখ্যা 8টি। সামনে যাব, মুছে ফেলবো এটা। স্যার বামন গ্রহ আসলে কি? গ্রহে হওয়ার জন্য যেই মর্যাদা বা যেই ক্রাইটেরিয়া পূরণ করতে হয় গ্রহের মর্যাদা পাওয়ার জন্য, সেটা পুরোপুরি যার মধ্যে নাই, কিন্তু গ্রহের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এরকম গ্রহ, মানে গ্রহ গ্রহ ভাব, গ্রহের অভাব, এটা হলো বামন গ্রহ। যেমন প্লুটো, এইটা ডিসিশন দেয় IAU, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এরা মূলত এই সিদ্ধান্ত দেয়। এটা 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ওরা মূলত ডিসিশন দেয় যে কারা গ্রহ হবে এবং কারা হবে না। প্যারিস, ফ্রান্সে হলো এটার সদর দপ্তর, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। স্যার শনি গ্রহের উল্লেখযোগ্য যে উপগ্রহগুলো বললেন টাইটান, হুয়া আর হচ্ছে ওবেরয়। এক্স্যাক্টলি, ওবেরয়। স্যার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে শুক্র গ্রহ এটা হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ, আর নেপচুন এটা হচ্ছে শীতলতম গ্রহ। স্যার এক্স্যাক্টলি। এখন শুক্র কেন জি সবচেয়ে উষ্ণতম? বুধ তো সূর্যের নিকটবর্তী, তাই না? তো সেই জি হিসেবে স্যার। সবচেয়ে উত্তপ্ত গ্রহ হবে কে, বুধ নাকি শুক্র? সেই হিসেবে হওয়ার কথা ছিল বুধের। সমস্যাটা হলো আমাদের এই শুক্র গ্রহের বায়ুমণ্ডল যেটা আছে, এটা কার্বন দিয়ে তৈরি। আর কার্বনের একটা বিশেষত্ব হলো তাপ ধরে রাখা। যেহেতু পুরো বায়ুমণ্ডলেই আপনার কার্বন দিয়ে তৈরি, তাই পুরো বায়ুমণ্ডলটাই সূর্যের তাপ একেবারে ক্যাচ করে রাখে পূর্ণাঙ্গভাবে। যাই হোক, এরপরে যেটা এরপরে যেটা সেটা নিয়ে আমরা কথা বলবো। পরেরটা হলো আপনার সৌরজগৎ শেষ। এরপরে আলাপ হলো আমাদের পৃথিবীর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই গতিগুলো সম্পর্কে। তো সৌরজগতে কাজটা কি? এই ধরেন সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে পৃথিবী এরকম নির্দিষ্ট একটা কক্ষপথের উপর ঘূর্ণায়মান থাকে সবসময়। এই ঘূর্ণনটা হলো দুইটা গতি। একটা হলো পৃথিবী নিজেই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান থাকে, এই পাশ পশ্চিম পাশ, এই দিক থেকে পৃথিবী সবসময় পূর্ব দিকে ঘূর্ণায়মান থাকে। এই ঘূর্ণনের যে গতি, সেটা গতি কত? একটা গতি হলো ঘন্টায় 1600 মাইল বেগে ঘুরতে থাকে। তো এই গতির ফলে পৃথিবী যে জায়গায় আছে সেই জায়গা থেকে আবার সামনে এগিয়ে যেতে থাকে এবং এইভাবে সূর্যের চারপাশটা এই কক্ষপথ ধরে প্রদক্ষিণ করে আসে। একটা প্রদক্ষিণ শেষ করলে তাকে বলা হয় বার্ষিক গতি। আর নিজ অক্ষের উপর পৃথিবী যখন আবর্তন করে, তখন এই পাশ থেকে এই পাশে একটা আবর্তন শেষ হতে যেই গতি লাগে তার নাম আহ্নিক গতি। লাটিম ঘুরিয়েছেন না আপনারা? লাটিম ঘুরানোর সময় লাটিম নিজে নিজে ঘুরে, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো
লাটিমের এই ঘূর্ণনের ফলে লাটিম তার জায়গা ছেড়ে চারপাশটা ঘুরে আসে। এক তো হলো লাটিম নিজে নিজে ঘুরে, ঠিক সেম কাহিনী পৃথিবীও নিজে নিজে ঘুরে, আর সূর্যকে মাঝখানে রেখে চারপাশে এরকম একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে ঘুরে। তো সূর্যের চারপাশে ঘোরা হলো বার্ষিক গতি, আর নিজ অক্ষে আবর্তন করা হলো আহ্নিক গতি। এই দুইটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। তো প্রশ্ন হয় কেমন? প্রশ্ন হয় হলো পৃথিবীর বার্ষিক গতিতে সময় লাগে কত? বার্ষিক গতিতে সময় লাগে কত? পৃথিবীর বার্ষিক গতি হলো কি? পৃথিবী সূর্যের চারদিকটা একবার ভ্রমণ করে আসে, এটাকে বলা হয় বার্ষিক গতি। এখন বার্ষিক গতিতে সময় লাগে কত? 365 দিন। 365 দিন। 365 দিন 6 ঘন্টা। 6 ঘন্টা পৃথিবীর 8 সেকেন্ড। বার্ষিক গতিতে সময় লাগে কত? স্যার বার্ষিক গতির দিক কোন দিক থেকে কোন দিকে ঘুরে? দিন 6 বার্ষিক ঘন্টা। গতির দিন আলাদা হয় না, দিনটা মানে গতিটা আলাদা হয়। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘূর্ণায়মান। অর্থাৎ এইটা ধরেন আমাদের মহাবিশ্ব, এই হলো আমাদের মানে মহাবিশ্ব কি, এই সৌরজগৎ, এই হলো আমাদের সূর্য। হ্যাঁ, এরপরে সূর্যের চারপাশে যে কক্ষপথ, এটা ধরে পৃথিবী এই জায়গায় ধরেন এখন আছে, পরে আসবে এই জায়গায়, ঘুরে এই জায়গায় আসবে, আবার ঘুরে এই জায়গায় আসবে, অর্থাৎ এ পুরোটাই রাউন্ড করে ঘুরতে থাকে। তবে একটা হলো পৃথিবীর নিজস্ব একটা গতি আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী সর্বদা ঘূর্ণায়মান। এইটা আপনি জানতে চেয়েছেন, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম ঘোরে। এই ঘূর্ণনের ফলে সে তার জায়গা থেকে সামনে এগিয়ে আসে এবং এইভাবে আগাতে থাকে সারা বছর ব্যাপী। ফলে তার যে প্রথম গতিটা, এটার নাম হলো আহ্নিক গতি, আর দ্বিতীয় গতিটার নাম বার্ষিক গতি। দ্বিতীয় গতিতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 48 মিনিট সেকেন্ড। 47 সেকেন্ড। এটা হলো পৃথিবীর বার্ষিক গতির সময়। এটা হলো পৃথিবীর বার্ষিক গতির সময়। পৃথিবীর আর একটা গতির নাম হলো আহ্নিক গতি। তো আহ্নিক গতিতে সময় লাগে কত? আহ্নিক গতির ক্ষেত্রে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 4 সেকেন্ড। তো এখন দেখেন আমাদের প্রথমবার এই বাম স্যার পাশে স্যার 365 দিনে আহ্নিক আমরা গতি, এক বছর গুনি। বলেন। স্যার আহ্নিক গতি এবং বার্ষিক গতি কি একই বেগে ঘুরে? বুঝি নাই। বেগ কি একই থাকে? আহ্নিক গতি এবং বার্ষিক গতির বেগ না কি না না একই? না না, গতি কি একই? বার্ষিক গতির বেগ কত সেটা কোথাও বলা নাই, বলছে যে এইভাবে তার ঘুরে আসতে সময় লাগে এত, কিন্তু সেই গতিটা কত এটা সম্পর্কে কোনো কথা নাই। স্যার 23 অর্থাৎ ঘন্টা 56 মিনিট 5 সেকেন্ড, এটা কি আহ্নিক গতির সময়? 4 সেকেন্ড। জি জি। আহ্নিক গতির সময়। এরপরেরটা দেখেন আহ্নিক গতির সময়, পরেরটা দেখেন, পরেরটার মধ্যে আমরা বলতেছিলাম যে 365 দিনে এক বছর শেষ, কিন্তু এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, প্রায় 6 ঘন্টা, প্রতি বছর এরকম 6 ঘন্টা করে জমা থাকে এক্সট্রা করে আমাদের হাতে। প্রতি 4 বছরে সেই 6 ঘন্টা করে, এটা যদি গুণ হয় 4 বছর শেষে 24 ঘন্টা এক্সট্রা আমাদের হাতে থাকে। এই জন্য আমরা অধিবর্ষ হিসেবে প্রতি বছর না, প্রতি 4 বছর পর পর একবার ফেব্রুয়ারি মাস গণনা করি 29 দিনে। মিউট করে রাখেন, নাহলে নয়েজ আসে। প্রশ্ন করলে বা কোনো কথা থাকলে আনমিউট করেন। একটা হলো আমাদের প্রতি বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় না, হয় হলো শুধু প্রতি 4 বছরে একবার, যে বছরটা অধিবর্ষ। এই অধিবর্ষটা আমরা কেমনে চিনবো? অধিবর্ষটা হলো 4 দিয়ে বিভাজ্য সালগুলো, সহজ কথায় একেবারে 4 দিয়ে বিভাজ্য সাল যেগুলো আছে, এটা নিয়ে লাস্ট বিসিএস এ প্রশ্ন আসছিল, নিচের কোন সালটি অধিবর্ষ। এটা হলো 4 দিয়ে বিভাজ্য সাল, অর্থাৎ 2020 2024 2028 2032 এই টাইপের যে সালগুলো। আর এইদিকে আহ্নিক গতি সম্পর্কে বলার জিনিস আছে কি, আহ্নিক গতির ফলে কি হয়। বার্ষিক গতি সম্পর্কে বলার জিনিস হলো বার্ষিক গতির ফলে কি হয়। তো আমাদের এইখানে আহ্নিক গতির ফলাফলে অনেকগুলো ঘটনা ঘটে, তার মধ্যে একটা ঘটনা হলো দিন রাত্রি। স্যার অধিবর্ষের হিসাবটা আরেকবার যদি একটু বুঝাই দিতেন। আমার 365 দিনে এক বছর শেষ না, জি স্যার। নাকি 365 দিন 5 ঘন্টা পর আমরা এক বছর গুনি, নাকি 365 দিন? 365 দিন স্যার। এই যে বাকি 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এটাকে যদি আমরা 6 ঘন্টা ধরি,
তাহলে এরকম 4 বছর শেষে 6 ঘন্টা করে 4 বছরে মোট কত হয়? আচ্ছা, 24 ঘন্টা। 24 ঘন্টা মানে একটা একদিন, অতিরিক্ত দিন। একদিন। এই দিনটা আমরা যোগ করে নেই 4 দিয়ে বিভাজ্য যে সালগুলো, এরকম সালগুলো যখন আসে এরকম প্রত্যেকটা সালে এসে আমরা এটা 4 বছর পর পর একবার ফেব্রুয়ারি মাস 29 দিনে গণনা করি। এটা ওই দিনটা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। বোঝা গেছে নাকি? জি স্যার, ক্লিয়ার স্যার। তারপরে আসেন দিন রাত্রি সংগঠিত হয় বা দিন রাত্রি সংঘটন হয় কখন? আহ্নিক গতির ফলে। পৃথিবীর যেই পাশ সূর্যের দিকে থাকে ওই পাশে আলো থাকে, আর পৃথিবীর যেই পাশ সূর্যের বিপরীত পাশে থাকে ওই পাশে থাকে অন্ধকার। কারণ পৃথিবী নিজে এই দিক থেকে এইদিকে ঘুরতেছে, এই দিক থেকে ঘূর্ণন শুরু হয়ে এদিকে ঘুরতেছে, তো এই ঘূর্ণনটা এরকম চলমান থাকে সব সময়। এই ঘূর্ণনের ফলে এক সময় এক পাশ আসে সূর্যের দিকে, ওই পাশ আলো হয়, আর এক পাশ সূর্যের বিপরীত দিকে পরে ওই পাশে রাত হয়। এই দিন রাত্রি সংগঠিত হয়। এছাড়া এর ফলে কি হয়? এছাড়া এর ফলে আমাদের জোয়ার ভাটা হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে যে জোয়ার ভাটা আমরা দেখতে পাই সেটা হয় হলো কখন? সেটা হয় হলো আহ্নিক গতির ফলে। এছাড়া আহ্নিক গতির ফলে সৃষ্টি হয় বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয় আহ্নিক গতির ফলে। বায়ু প্রবাহ ও আহ্নিক গতির সৃষ্টি হয় এটার ফলে। এছাড়া আরো হলো আপনার তাপমাত্রার তারতম্য, সময় গণনা, হাবিজাবি, এগুলো হলো সময় গণনার সূচনা হয়েছিল এই আহ্নিক গতির ফলেই। আহ্নিক গতি না থাকলে সময় গণনা করা যেত না। আর বার্ষিক গতিটা কাজ করে কিভাবে? বার্ষিক গতির ফলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয়। অর্থাৎ কখনো দেখবেন যে একেবারে 5টার সময় মাগরিবের আজান দিয়ে দেয়, আবার এখন 7টা বাজে মাগরিবের আজান দিতে, এই যে দিন বড় হয়ে গেল, হ্যাঁ, এটা আপনার দিন রাত্রির হ্রাস বৃদ্ধি নামে পরিচিত। দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় কখন? আমাদের বার্ষিক গতির ফলে। আরেকটা হলো বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। দেখছেন? স্যার, জি স্যার। স্যার, কিছু কিছু দেশ আছে মানে যেগুলো ঋতুগুলো ফিক্স থাকে, স্যার এই ক্ষেত্রে আসলে কেমন একটা স্যার ঋতু এটা? ফিক্স না, ওইটা হলো আপনার আমাদের এই নিরক্ষরেখার উপরের দেশগুলো। ওই দেশগুলোতে কখনো ঋতুর পরিবর্তন হয় না বা মোটামুটি আবহাওয়া সবসময় একই ধরনের থাকে। ওই দেশগুলো হলো নিরক্ষরেখার উপরের দেশ, অর্থাৎ ওই জায়গাটা সবসময় একইভাবেই থাকে। কেমন, এটার অনেক ব্যাখ্যা আছে, সেগুলো ব্যাখ্যা আমাদের কাজ না। এরপরে আসেন পরেরটা, যেটা এইটা হলো আমাদের আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এটার ফলে হয় কি? জোয়ার ভাটা। তো এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হলো পৃথিবীতে বড় দিন আর ছোট দিন। একটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, যেটা অনেক মানে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, এরকম পৃথিবী সূর্যের থাকে নিজ অক্ষে 66.5 ডিগ্রি কোণে সবসময় হেলে থাকে। এই হেলে থাকার ফলে অমুক হয় তমুক হয়, এগুলো আমাদের দরকার না। আমাদের দরকার যেটা মনে রাখা, সেটা হলো পৃথিবীর দীর্ঘ বা বৃহত্তম দিন এবং রাত। তো বৃহত্তম দিন বা দীর্ঘতম দিন, এইটা হলো মনে রাখার বিষয়, তাহলে বাকি সবগুলো মনে থাকবে। তো পৃথিবীতে দুইটা গোলার্ধ, একটা হলো উত্তর গোলার্ধ, একটা হলো দক্ষিণ গোলার্ধ। পরীক্ষায় প্রশ্ন আসে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন বা বৃহত্তম দিন কবে? উত্তর হলো 21 জুন। প্রশ্ন আসে দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন কবে? উত্তর হলো 22 ডিসেম্বর। এইটুকু মনে রাখলে কাজ শেষ। আর একটা প্রশ্ন আসে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান কবে? উত্তর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে কবে? উত্তর হলো 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, এই দিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।
গেল এটা। নেক্সট আসেন, এখান থেকে আরো প্রশ্ন আসে, সেটা হলো উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন কবে, দক্ষিণ গোলার্ধের ক্ষুদ্রতম দিন কবে, বা উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত কবে, বা দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম রাত কবে। এরকম প্রশ্ন আসলে তখন আপনি কনফিউজড হয়ে হিজিবিজি হয়ে যাবে প্রশ্নটা। এই কাজটার জন্য একটা জিনিস করবেন, সেটা করলে আর এটা নিয়ে কোনো প্রশ্ন মিস হবে না। মানে দিন রাত্রি সমান থাকে, কয় তারিখ না বললেন? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। তো এখন আসেন প্রথম যেটা, প্রথমটা হলো আমাদের এই পৃথিবী, এটা আমরা পৃথিবী আঁকি নাই, এটা আমরা আঁকলাম কি, এটা আমরা আঁকলাম হলো একটা ঘড়ি। ঘড়ির এইখানে থাকে 12টা, এখানে থাকে 6টা, কিন্তু আমরা ঠিক এই ঘটনাটাকে উল্টায় দেব, উপরে 6টা লিখবো, নিচে 12টা লিখবো। ঘড়িতে হাতের ডান পাশে থাকার কথা 3টা, এখানে আমরা লিখবো 9টা। ঘড়িতে হাতের বাম পাশে থাকার কথা 9টা, এখানে আমরা লিখবো 3টা। ক্লিয়ার? জি স্যার। এখন তাহলে আসেন 6 12 উল্টায় দিছি, 9 3 উল্টায় দিছি। আর একটা কথা মনে রাখবেন, সেটা হলো আমাদের ঘড়িতে কয় ঘন্টা থাকে, সর্বোচ্চ 24 ঘন্টা। তো 21, এখান থেকে যদি শুরু করি, 22 23 24, এই 24কে 24 না লিখে আবারও 21 লিখবো, তাহলে কাজ শেষ। এইখানে শুরু করলাম 21, 21 22 23 24 লেখার কথা, সেখানে আবার 21 লিখছি, এটা লিখলে আমাদের কাজ শেষ। এই হয়ে গেছে আমাদের, যা আসবে পরীক্ষায় তাই উত্তর করা যাবে এখন। 1 নম্বর হলো পৃথিবীর, এটা হলো উপরের দিক উত্তর গোলার্ধ, এটা হলো নিচের দিক দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধের বড়দিন কবে? 21/6। 6 নম্বর মাস হলো জুন মাস, 21শে জুন। এদিন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন বা বৃহত্তম দিন। দীর্ঘতম দিন, যদি দীর্ঘতম দিন হয় তাহলে রাত হবে কেমন? ক্ষুদ্রতম, দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত। আর অন্যদিকে 21 জুনের পর আমরা দেখেছিলাম 22/12, অর্থাৎ 22 ডিসেম্বর, এই দিন হলো দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন এবং দক্ষিণ গোলার্ধে এই দিন হলো ক্ষুদ্রতম রাত। এবার বলেন তো, 21 জুন দক্ষিণ গোলার্ধে রাত বড় হবে না ছোট হবে? 21 জুন এই তারিখে দক্ষিণ গোলার্ধে রাত কেমন হবে, সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? ছোট। এখানেও যদি রাত ছোট হয়, এখানেও রাত ছোট হবে, সবচেয়ে বড় হবে। তাহলে এই সময় হবে এই ইসের বৃহত্তম রাত বা দীর্ঘতম রাত। আর দিন হবে কেমন এই সময়? ক্ষুদ্রতম দিন। এই পাশের হবে ওই দিনে, একই দিনে ক্ষুদ্রতম দিন। ঠিক সেম কাহিনী যদি উত্তর গোলার্ধের ক্ষেত্রে বিবেচনা করি, আমাদের এইটার সাথে 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে কি হবে? 22 ডিসেম্বর উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হবে না রাত হবে? স্যার দীর্ঘতম রাত। দীর্ঘতম রাত। রাত। দীর্ঘতম রাত। রাত যদি দীর্ঘতম হয়, দিন তাহলে কেমন হবে? বৃহত্তম। ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম। এই বৃহত্তম ক্ষুদ্রতম যাতে কোনোদিন প্যাচ না লাগে, এই একটা জিনিস মনে রাখলেই হলো। আর 21/3, 3 নম্বর মাস মানে হলো মার্চ মাস, অর্থাৎ 21শে মার্চ এবং 23 তারিখ, এটা হলো 9 নম্বর মাস। 23/9 মানে হলো 23 সেপ্টেম্বর মাস হলো 9 নম্বর মাস। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে। তাহলে এরকম একটা ছবি আঁকলে যদি কখনো জটিলতার সৃষ্টি হয়, তাহলে এইভাবে উত্তর করে দিতে পারবেন, এটা মনে থাকলেই। তাই আনমিউট করে বাসায় কথা বলে কারা? আপনাদের আনমিউট শুধুমাত্র কোনো প্রশ্ন করার লাগলে তাহলে করবেন, এছাড়া আনমিউট করার দরকার নেই।
ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হলে বলবেন, তাহলে আমরা সামনে যাব। গোলাপি কালার দিয়ে যে লিখেছেন দীর্ঘতম রাত আর ক্ষুদ্রতম দিন, এটা বুঝিনি। না বোঝার কি আছে, আমরা বলছি যদি আমরা 22শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধের হিসেব করি, 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন না সবচেয়ে বড় রাত? 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে কি হবে? হ্যাঁ, ও আচ্ছা স্যার, বুঝেছি। দীর্ঘতম দিনের বিপরীত ঘটনা ঘটছে ওই পাশে। এই পাশে যদি দিন সবচেয়ে বড় হয়, ওই পাশে রাত সবচেয়ে বড়। এই পাশে যদি রাত সবচেয়ে ছোট হয়, ওই পাশে দিন সবচেয়ে ছোট। বুঝা গেছে? এটার বিপরীতটা ওই পাশে। নেক্সট আসেন, এইটা হলো দীর্ঘতম দিন রাত্রি। আর একটা ঘটনা আসে, সেটা হলো আমাদের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। নাম তো শুনছেন, চন্দ্রগ্রহণ আর একটা হলো সূর্যগ্রহণ। দুইটা ছবির মধ্যে একবারে শেষ এটা পড়া। চন্দ্রগ্রহণ মানে কি? চন্দ্রগ্রহণ মানে চাঁদকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দেখা যাবে না, এটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। তো চন্দ্রগ্রহণের সময় কি হয়, ধরেন এইটা আমাদের সূর্য, এইটা আমাদের পৃথিবী। মিউট করে দেন, কথা শেষ সাথে সাথে মিউট করে দেন, নাহলে ওই যে নিঃশ্বাসের শব্দ আসে অনেক সময় হেডসেট থাকলে। এটা হলো আমাদের চাঁদ। মিউট। এটা হলো আমাদের চাঁদ। হ্যাঁ, আর এটা হলো আমাদের পৃথিবী, আর এটা হলো আমাদের সূর্য। যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ এরা একই সরল রেখায় অবস্থান করে, তখন ঘটে হলো আমার কি, তখন ঘটে হলো আমার চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপস। তো এখন এই লুনার এক্লিপসের সময়ের ঘটনা কি, সূর্য থেকে আসা আলোক রশ্মি পৃথিবীতে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে চাঁদের গায়ে পড়তে পারে না, ফলে চাঁদ কোনো আলো পায় না, অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। সূর্য থেকে আগত আলোক রশ্মি চাঁদের গায়ে পৃথিবীর জন্য পড়তে পারে না, ফলে চাঁদ অন্ধকারে ডুবে যায়। এই ঘটনাটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। এবং চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এরা একই সরল রেখায় অবস্থান করে। সূর্য, পৃথিবী এবং চাঁদ এরা একই সরলরেখায় অবস্থান করে। মূল ঘটনা হলো পৃথিবী ঘুরতেছে চাঁদ সূর্যকে কেন্দ্র করে, আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে পৃথিবীর চারপাশে চাঁদ। এই ঘূর্ণনের সময় যদি কখনো এরকম অবস্থা সৃষ্টি হয় যে সূর্য থেকে আগত আলোক রশ্মি পৃথিবীর কারণে চাঁদের গায়ে যেতে পারে না, ফলে চাঁদকে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য দেখা যায় না, অন্ধকার হয়ে যায়, এই ঘটনাটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। এখন চন্দ্রগ্রহণ সম্পর্কে বলা হয় যে চন্দ্রগ্রহণ সংঘটিত হয় কখন? উত্তর পূর্ণিমার সময় চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। অর্থাৎ সহজে মনে রাখবেন, চন্দ্রগ্রহণের ঘটনা নায়িকা পূর্ণিমার মতো। পূর্ণিমা কেমন? চাঁদের মতো। চন্দ্রগ্রহণ হয় কখন? পূর্ণিমা তিথিতে। চন্দ্রগ্রহণ হয় কখন? উত্তর হলো পূর্ণিমা তিথিতে। নেক্সট ঘটনা হলো সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে কি, সূর্যগ্রহণটা কি বা কিভাবে সংগঠিত হয়? সূর্যগ্রহণের সময় হলো পৃথিবী আমাদের এই পৃথিবী আর হলো এই হলো চাঁদ আর এই হলো আমাদের সূর্য। এখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে অবস্থান করতেছে কে? চাঁদ। পৃথিবী এবং সূর্যের মাঝখানে অবস্থান করতেছে চাঁদ। ফলে কি হয়, সূর্যের আলো চাঁদের গায়ে পড়ার কারণে পৃথিবীর কিছু কিছু অঞ্চলে সূর্যের আলো এসে পৌঁছাতে পারে না। যেই অঞ্চলে আলো এসে পৌঁছাতে পারে না, এই অঞ্চলটা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য অন্ধকার দেখা যায়। ফলে এই যে জায়গাটায় অন্ধকার সৃষ্টি হলো, এই জায়গাটাই হলো আমাদের পৃথিবীতে, এই জায়গাটায় সূর্যগ্রহণ হচ্ছে বলে ধরা হয় এবং এই ঘটনাটাকে বলা হয় সূর্যগ্রহণ। তো এক্ষেত্রে কি হয়, সূর্যগ্রহণের ক্ষেত্রে আমাদের পৃথিবী, চন্দ্র এবং সূর্য এরা এক সরল রেখায় অবস্থান করে। পৃথিবী, চন্দ্র এবং সূর্য এক সরল রেখায় অবস্থান করে। অথবা বলা যায় সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসলে তখন হয় হলো সূর্যগ্রহণ। অর্থাৎ পৃথিবীর ওই এলাকাটা থেকে সূর্যকে এই সময়টাতে দেখা যায় না। আর চন্দ্রগ্রহণের সময় বেরিয়ার হয় কে?
চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী ব্যারিয়ার হয়ে দাঁড়ায়, ফলে চন্দ্রগ্রহণ হয়। তো এই সূর্যগ্রহণটা কখন হয়? সূর্যগ্রহণটা হয় অমাবস্যায়। সূর্যের আলো সবচেয়ে তীব্র, আর অমাবস্যা হলো সবচেয়ে তীব্র অন্ধকার। তো অমাবস্যা তিথিতে হয় সূর্যগ্রহণ। সূর্যের আলো সবচেয়ে তীব্র, আর অমাবস্যার অন্ধকারও সবচেয়ে তীব্র। আর ওইদিকে চন্দ্রের আলো হালকা, পূর্ণিমায়ও হালকা আলো আসে। তো পূর্ণিমা তিথিতে এই ঘটনাই ঘটে, চন্দ্রগ্রহণ। মনে থাকবে এই দুইটা, আশা করি। যাবো সামনে, স্যার? সূর্যগ্রহণের সময় সূর্য কাঁপছে বলে মনে হয়। কি হচ্ছে? কাঁদছে বলে মনে হয়? ও আচ্ছা, কাঁপছে কাঁপছে, কম্পনের মতন মনে হয়। ওরে এমনি আমরা দাগ দিছি এই জন্য মনে হয়। নেক্সট আসেন, পরেরটা যেটা, সেটা নিয়ে আমরা কথা বলি। পরেরটা হলো আমাদের জোয়ার ভাটা। তো এই জোয়ার ভাটা নিয়ে তেজ কটাল, মরা কটাল, ভরা কটাল, হ্যাঁ, এরপর হলো মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, এই ধরনের অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। পুরোটাই এলোমেলো হয়ে যায় তখন। তো জোয়ার ভাটাটা কি? জোয়ার ভাটা কেন সংগঠিত হয়? জোয়ার ভাটা সংগঠিত হওয়ার কারণ কি বলতে পারেন কেউ? চন্দ্র ও সূর্যের বিদ্যুতের কারণে। আকর্ষণ। চন্দ্র ও সূর্যের আকর্ষণ, এটা একটা। চন্দ্র ও সূর্যের আকর্ষণ। আর পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক শক্তি। পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি, অর্থাৎ পৃথিবীর সকল বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে ডাকে। এই শক্তিটাকে বলা হয় পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি। এই দুইটাই প্রধান কারণ। এর বাইরে বায়ু প্রবাহ, পৃথিবীর ঘূর্ণন ইত্যাদি ইত্যাদি কারণ বলা যায়। তো এখন এই জোয়ার ভাটার মধ্যে লিখবেন হলো, কোন স্থানে বা পৃথিবীর কোন স্থানে একটি জোয়ারের একটি জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পরে পুনরায় জোয়ার হয়। একটি স্থানের কত ঘন্টা পরে পুনরায় জোয়ার হয়? উত্তর হলো 6 ঘন্টা 13 মিনিট পরে পুনরায় জোয়ার হয়। একটি স্থানের 6 ঘন্টা 13 মিনিট, মানে জোয়ারের পরবর্তী 6 ঘন্টা 13 মিনিট পরে পুনরায় জোয়ার হয়। না 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 না, পুনরায় ভাটা হয়। পুনরায় ভাটা হয়। আর একটি স্থানে একটি জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে, 12 ঘন্টা 26 মিনিট পরে পুনরায় জোয়ার আসে। পুনরায় জোয়ার আসে। জোয়ার মানে পানি পৃষ্ঠ ফুলে ওঠা বা উথলে ওঠা। আর ভাটা মানে পানি পৃষ্ঠ সরে যাওয়া। তো 6 ঘন্টা 13 মিনিট পরে একটা জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা শুরু হয়। আবার একটা জোয়ারের 6 ঘন্টা 6 দুগুণে 12, 12 দুগুণে 26, এই মানে 13 দুগুণে 26, 12 ঘন্টা 26 মিনিট পরে পুনরায় আবার একই স্থানে জোয়ার আসে। এখন আসেন, এই জোয়ার ভাটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মুখ্য জোয়ার, আর একটা হলো গৌণ জোয়ার। জোয়ার কয় ধরনের? একটা হলো মুখ্য জোয়ার, এটা হলো এক ধরনের জোয়ার। আর একটা হলো গৌণ জোয়ার, এটা হলো আরেক ধরনের জোয়ার। তো এখন মুখ্য জোয়ারটা কি? পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ সূর্যের তুলনায় প্রায় দ্বিগুণ। এটা হলো, ধরেন আমাদের পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ সূর্যের প্রায় দ্বিগুণ। সহজ কথা বললে এত তেনায় না পেঁচে আমি একবারে বলে দিচ্ছি। এটা ধরেন চাঁদ, এই চাঁদের আকর্ষণে পৃথিবীর কোথাও যদি জোয়ার হয়, তখন সেই জোয়ারটাকে বলা হয় কি? মুখ্য জোয়ার। চাঁদের আকর্ষণে পৃথিবীর কোথাও যদি জোয়ার আসে, তাহলে সেটা বলে মুখ্য জোয়ার। এটা হইতে পারে চাঁদ এবং সূর্যের একত্রিত আকর্ষণ, অথবা চাঁদের একক আকর্ষণ। সহজ কথায় বললে, চাঁদ বা সূর্যের আকর্ষণে পৃথিবীতে যেই জোয়ার হয়, সেটাকে বলা হয় মুখ্য জোয়ার। আরেকটা হলো গৌণ জোয়ার। আমাদের চাঁদ বা সূর্যের আকর্ষণের ফলে যে মুখ্য জোয়ারটা হয়, তার ঠিক বিপরীত পাশে হয় গৌণ জোয়ার। গৌণ জোয়ারের ক্ষেত্রে কাহিনীটা কি হয়? এই পাশে পানি সব চলে আসতেছে, এসে এইখানে ওই যে পৃথিবীর
যে আকর্ষণের ফলে পানি এইখানে আসবে, এই পানিটা উঁচু হয়ে যায়, ফলে এখানে একটা জোয়ারের সৃষ্টি হয়, এরকম পানির লেয়ার উঁচু হয়ে যায়, ফলে এইদিকে পানি চলে আসে। আর এই পাশটা এরকম মধ্যের যে জায়গাটা, এইখানে একটা কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়, যেহেতু পৃথিবী ঘোরে। ঘুরলে কি হয়, এই কেন্দ্রাতিক শক্তির ফলে এদিকের পানিটাকে এই জায়গায় কেন্দ্রে টান দেয়। টান দিলে তখন ওই জায়গা থেকে পানি সরে আসে এবং আশপাশের পানি এসে এই দিকের জায়গাটা পূরণ করে। এই যে ফাঁকা জায়গাটা উল্টা দিকে ঠিক সৃষ্টি হলো, এই জায়গায় যে জোয়ারটা হলো, অর্থাৎ দুই পাশ থেকে পানি এসে এই জায়গাটা ভরে যাবে। কেন ভরে যাবে? কারণ এই জায়গার পানি কেন্দ্রের দিকে আকর্ষণ হয় এবং পানিটা কেন্দ্রে চলে যায়, ফলে এই জায়গাটায় একটা শূন্যতা সৃষ্টি হয়। সেটা পূরণ করার জন্য এই পাশ থেকে এবং এই পাশ থেকে পানি এসে এই জায়গাটা ভরে ফেলে। এই জোয়ারটাকে বলা হয় গৌণ জোয়ার। গৌণ জোয়ারটা হয় কেন? পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে। পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে হয় গৌণ জোয়ার। গৌণ জোয়ার বুঝছেন কিনা বলেন? অর্থাৎ চন্দ্র ও সূর্যের আকর্ষণের বিপরীত পাশে যে আকর্ষণটা হয়, সেই আকর্ষণটা হলো পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি আকর্ষণ। এই পৃথিবীর কেন্দ্রাতিক আকর্ষণ বা মহাকর্ষের প্রভাবে মানে আমাদের অভিকর্ষের প্রভাবে যখন পৃথিবীতে কেন্দ্রের দিকে পানিগুলোকে টান দেয়, তখন যেখান থেকে পানি সরে আসে ওই ফাঁকা জায়গা পূরণ করতে আশপাশ থেকে পানি এসে ভরে যায়। ভরে গেলে তখন ওই এলাকায় আর একটা জোয়ার হয়, যেটার নাম হলো গৌণ জোয়ার বা সেকেন্ডারি ওয়েভ। এই পর্যন্ত বুঝছেন? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। এখানে মানে যেদিকে সূর্য চন্দ্রের আকর্ষণের ঠিক বিপরীতে কেন ঘূর্ণিঝড় হচ্ছে, এটা উপরে বা নিচে কেন হচ্ছে না? উপরে বা নিচে না, থেকে কেন বরাবর বিপরীত দিকেই হয়। কেন টেন নাই, বরাবর বিপরীত দিকে হয়। যে পাশে চন্দ্র আকর্ষণ করে তার বিপরীত দিকে ওরকম আর একটা জোয়ার হয়। অর্থাৎ পৃথিবীর ঠিক দুই পাশে একই সময়ে দুই ধরনের ঘটনার সৃষ্টি হয়। এই পাশেও একটা জোয়ার হয়, এই পাশেও একটা জোয়ার হয়, বা এই পাশেও একটা ওই জোয়ারের পাশাপাশি যখন ভাটা আসে ওই পাশেও একটা ভাটা আসে। এই কেন হয় সেটা আমি জানি না, সে আপনার হয়তো খুঁজে দেখতে হবে। কিন্তু এইটুক বুঝছেন কিনা গৌণ জোয়ার কি আর মুখ্য জোয়ার কি? বোঝা মুখ্য গেছে? জোয়ারটাই এখানে হচ্ছে সম্ভবত মানে বেশি হয় গৌণ মেইন, জোয়ারের হ্যাঁ, তুলনায়। গৌণ জোয়ারের তুলনায় এইটাই হলো আসল। আর এই জোয়ারের প্রভাবে সৃষ্টি হয় হলো গৌণ জোয়ার। গৌণ জোয়ার। হ্যাঁ, এখন হলো এই মুখ্য জোয়ারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা পরীক্ষায় আসে। মুখ্য জোয়ার কয় প্রকার? উত্তর হলো দুই প্রকার। একটাকে বলা হয় তেজ কটাল আর একটাকে বলা হয় মরা কটাল। তেজ কটালের একটা নাম হলো ভরা কটাল, ভরা বা তেজ কটাল। আর একটা হলো মরা বা মরা কটালি ডাকে, মরা বা এই নাই, মরা কটাল এটাকে ডাকা হয়। এখন কথাটা হলো আমাদের যেটা তেজ কটাল, তেজ কটালটা কি? তেজ কটালটা হলো পৃথিবীর যে জায়গাটাতে চন্দ্র বা সূর্যের আকর্ষণ, সেটাই তো মুখ্য জোয়ার। এখন এই চন্দ্র আর সূর্যের আকর্ষণটা যদি একই সাথে একই দিক থেকে হয়, অর্থাৎ পৃথিবীর চারপাশের কক্ষপথে আছে কে? চাঁদ। চাঁদ ঠিক যে জায়গার উপর আকর্ষণ করছে, পৃথিবী ঘুরছে আবার কার পাশে? পৃথিবী ঘুরছে আবার সূর্যের চারপাশে। তো যদি কখনো এরকম হয় যে সূর্য চন্দ্র একই সরল রেখায় অবস্থান করছে পৃথিবীর সাথে, এবং চন্দ্রের আকর্ষণকে আরো বাড়িয়ে দেয় হলো সূর্যের আকর্ষণ, চন্দ্র আর সূর্য দুইজন একই দিক থেকে পৃথিবীর একটা স্থানে আকর্ষণ করে, তখন জোয়ারটা অনেক বেশি ফুলে ফেঁপে ওঠে। এই জোয়ারটার নাম হলো ভরা কটাল বা তেজকটাল। ঘটনাটা হলো যখন চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণে কোনো স্থানে জোয়ার সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় তেজকটাল। এবং এই সময়ে চন্দ্র, সূর্য, পৃথিবী এরা সব একই সরল রেখায় থাকে। এটা হলো তেজকটাল। তো তেজ বা তীব্রতা আমরা কখন দেখলাম? পূর্ণিমার সময় তীব্রতা দেখি, আবার অমাবস্যার সময় আমরা এই তীব্রতা দেখি। অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথি এবং অমাবস্যা তিথিতে এই ভরাকটাল বা তেজকটাল দেখা যায়। ভরাকটাল বা তেজকটাল দেখা যায়, ফলে চন্দ্র এবং সূর্যের দুইটার একত্রিত আকর্ষণে যে জোয়ারটা চন্দ্রের আকর্ষণে হয়েছিল ওটা আরো বেশি ফুলে ওঠে। আর দ্বিতীয়টা হলো মরা কটাল। মরা কটালটার মানে কি? যেখানে আমাদের চন্দ্র আকর্ষণ করলো এরকম একটা জায়গাতে
সূর্য যদি আবার আরেক দিক দিয়ে আকর্ষণ করে তখন এটা হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীর চারপাশের কক্ষপথ ধরে ঘুরতেছে কে? ঘুরতেছে হলো আমাদের চন্দ্র। ধরেন চন্দ্র এইখান থেকে পৃথিবীর দিকে একটা আকর্ষণ করলো একটা জোয়ার সৃষ্টি করার জন্য। ঠিক একই স্থানে যখন আবার এই দিক থেকে সূর্য নিজে আকর্ষণ করবে তখন দুই পাশ থেকে টানাটানি বাঁধবে। এই টানাটানির ফলে চাঁদের আকর্ষণে যে গৌণ জোয়ারটা মানে যে মুখ্য জোয়ারটা সৃষ্টি হয়েছিল সূর্যের বিপরীতমুখী আকর্ষণের ফলে সেই জোয়ারটা কিছুটা দুর্বল হয়ে যায়। যখন এই জোয়ার দুর্বল হয় তখন তাকে বলা হয় মরা কটাল। এটাই হলো মরা কটাল। অর্থাৎ চন্দ্রের আকর্ষণের ফলে যে জোয়ারটা সৃষ্টি হয় সূর্যের আকর্ষণের প্রভাবে তার কি রূপ ধারণ করতে পারে না, তীব্র রূপ ধারণ করতে পারে না, ফলে ওইটা হয় মরা কটাল। এবং এই মরা কটালটা হয় কখন? অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে হয় মরা কটাল। মরা কটাল হয় কখন? উত্তর, মরা কটাল হয় হলো অষ্টমী তিথিতে। তাহলে অষ্টমী তিথি। অষ্টমী তিথিতে। তাহলে তেজ অষ্টমী কটাল তিথি। কখন? তেজ হলো পূর্ণিমা এবং অমাবস্যার সময়। তেজ কটাল কখন? পূর্ণিমা এবং অমাবস্যার সময়। স্যার অষ্টমী তিথি এটা আবার কি জিনিস স্যার? আমি জানি না একটা সময়কে বলে অষ্টমী তিথি। এই একটা সময়, কি সময় আমি জানি না। পূর্ণিমা, স্যার অমাবস্যা তিথি এগুলো একটা সময়কে ওনারা পঞ্জিকার মধ্যে এরকম টাইম লিখে রাখছে। আমি এর থেকে বেশি ডিটেলস এগুলো নিয়ে পড়িনি কখনো, কারণ আমার ঠিক যতটুকু দরকার। একটা হলে এগুলো পড়লে তো পড়ে শেষ হবে না। ধরেন আমরা সেই যদি সৌরজগৎ নিয়েই খালি পড়তে থাকি, সৌরজগতেই তো অনেক কিছু পড়ার আছে। আবার ধরেন যদি মহাবিশ্ব নিয়ে পড়ি সেখানে তো অনেক কিছু পড়ার আছে। বাট স্যার মরা কাটালের একটু ব্যাখ্যা দেওয়া বললে ভালো হয়। কিসের ব্যাখ্যা? মরা কাটাল কিভাবে হয়? এমনিই হয় মরা কটাল। আপনি ছিলেন না এতক্ষণ, আমরা বললাম যে মরা কটাল হলো সূর্যের আকর্ষণ এবং চন্দ্রের আকর্ষণ যখন বিপরীতমুখী হয়, অর্থাৎ চন্দ্র সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে। চন্দ্র এবং সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে তখন পৃথিবীর একই জায়গার উপর চাঁদের আকর্ষণে যেই জোয়ার সৃষ্টি হয় ওই জোয়ারটা সূর্যের আকর্ষণে আবার কিছুটা দুর্বল হয়ে যায়। এখন কি বুঝছেন? অর্থাৎ চাঁদ আকর্ষণ করে, আকর্ষণ করলে স্যার পৃথিবীর পানি ফুলে উঠতে চাচ্ছে, এই আকর্ষণটা আবার কিছুটা দুর্বল হয় যখন ওই দিক থেকে আবার সূর্য টান দেয়। সূর্যটা একই সাথে যদি টান দেয় চন্দ্র এবং সূর্য তখন হয় তেজ কটাল। আর যখন এটা একদিক থেকে সূর্য টানে একদিক থেকে চন্দ্র টানে তখন হয় মরা কটাল। ক্লিয়ার? ওকে, নেক্সট আসেন। এইটা গেল আমাদের জোয়ার ভাটা সংক্রান্ত আলাপ। এরপর আসেন পৃথিবী সংক্রান্ত আলাপ। এটা আমরা অলরেডি বাংলাদেশ বিষয়াবলিতে অনেকখানি পড়ে ফেলেছি। এটা ধরেন আমাদের পৃথিবী, আমাদের পৃথিবীর মধ্যে যে রেখা টেখা হাবিজাবি যা যা চিনতে হয় সেগুলো নিয়ে আলাপ। পৃথিবীর উপরের দিককে বলা হয় উত্তর দিক, নিচের দিককে বলা হয় দক্ষিণ দিক। হাতের ডানে হলো পূর্ব দিক, হাতের বামে হলো পশ্চিম দিক। পৃথিবীর মাঝখান বরাবর পূর্ব থেকে পশ্চিম বরাবর যে মোটা রেখাটা আঁকলাম এইটার নাম নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখা বা ইকুয়েটর। 0 ডিগ্রি বরাবর এটার অবস্থান নিরক্ষরেখা বা বিষুবরেখা। ইংরেজিতে এটাকে বলা হয় ইকুয়েটর, বিষুবরেখা। এই রেখার সমান্তরাল রেখাকে কি বলা হয়? এই রেখার অক্ষরেখা। সমান্তরাল রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। এবং অক্ষরেখার বিস্তৃতি আছে কত ডিগ্রি পর্যন্ত? 90 90 ডিগ্রি। ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত। এই তা এখন উপরেও আছে 90 ডিগ্রি, নিচেও আছে 90 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত। তাহলে মোট অক্ষরেখা আছে কতটি পৃথিবীতে? 181টি। 81টি। 181, 90 90 180, আর মাঝখানের নিরক্ষরেখা নিজেও একটা অক্ষরেখা। এখন এই অক্ষরেখার মধ্যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা হলো দুইটা। একটা হলো উপরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আর একটা হলো নিচে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 23.5 ডিগ্রি বা 23 ডিগ্রি 50 মিনিট উত্তর অক্ষরেখাকে ভৌগোলিকভাবে ডাকা হয় কি? কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। আরেকটা রেখা হলো নিচের দিকে
৩৭.৫০ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, 23 ডিগ্রি 50 মিনিট দক্ষিণ অক্ষরেখাকে ডাকা হয় কি? মকর ক্রান্তি। মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। এখন আসেন, আমাদের আরো গুরুত্বপূর্ণ কয়েকটা ভৌগোলিক রেখা আছে, তার মধ্যে একটা হলো ৬৬৬ ডিগ্রি উত্তর অক্ষরেখা। এখান থেকে শুরু হয় আমাদের উত্তর মেরু। ৬৬ ডিগ্রি 50 মিনিট উত্তর অক্ষরেখাকে বলা হয় উত্তর মেরু, অর্থাৎ এখান থেকে উত্তর মেরুর সূচনা। নিচের দিকে সেই জায়গাতে আছে আমাদের ৬৬৬ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, যাকে বলা হয় দক্ষিণ মেরু, অর্থাৎ এখান থেকে দক্ষিণ মেরুর সূচনা হয়। ৬৬৬ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় দক্ষিণ মেরু। ৬৬৬ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় দক্ষিণ মেরু। স্যার এই দুইটা রেখার মানে বিশেষত্ব কি স্যার? নেন না, ওনারা সেট করছে যে এরপর থেকে উত্তর মেরুর শুরু, মানে উত্তর মেরুর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো এখানে গেলে পাওয়া যায়। আর আমাদের এই কর্কট এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল। এই যে মধ্যবর্তী অঞ্চলটা, এটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির মধ্যবর্তী অঞ্চলকে ক্রান্তীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বলা হয়। বিষুবীয় অঞ্চল বলা হয়। এই অঞ্চলের ক্ষেত্রে আবহাওয়া সর্বদা একই থাকে এবং এখানে দিনরাত্র 24 ঘন্টা সবসময় সমান সমান হয়, 12 24 ঘন্টা। এটা নিচের দিকে মধ্যবর্তী সময়, অর্থাৎ এই নিরক্ষরেখার উপরের দেশগুলো, এখানে দিন রাত্রি 24 ঘন্টা সমান সমান হয় সর্বত্র, ইকুয়েটর বা নিরক্ষরেখার উপরের দেশগুলো। আর ক্রান্তীয় অঞ্চলের জায়গাগুলোতে অধিকাংশ জায়গায় হলো মোটামুটি তাপমাত্রা সমভাবাপন্ন, যেমন আমাদের বাংলাদেশে নাতিশীতোষ্ণ অঞ্চল। আর একটা গুরুত্বপূর্ণ রেখা আছে 40 থেকে 47 ডিগ্রি অক্ষরেখা। এইটাকে বলা হয় আমাদের গর্জনশীল চল্লিশা। 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল। এই জায়গাটা দেখাচ্ছি, এরকম একটা জায়গা আছে। ধরেন আমাদের ওই যে 23.5 তো অনেকখানি আনছি, এটার মাঝামাঝি একটা জায়গা আছে এরকম, এইখান থেকে ধরেন এইখান পর্যন্ত, এই জায়গাটা হলো 40 থেকে 47 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত। এই জায়গাটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় কি? 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশা বলা হয় কাকে? 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে। 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। এখানে প্রচুর পরিমাণে ঝঞ্ঝা বায়ু বা সামুদ্রিক ঝড় বাতাস এগুলো দেখা যায়। ফলাফল হিসেবে কি হয়? ফলাফল হিসেবে আপনার এইখান থেকে মানুষজন চলাচল করতে ভয় পেত, সেই জন্য তারা এই জায়গাটার নাম দিয়ে রাখছে গর্জনশীল চল্লিশা। আর পৃথিবী সূর্যের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবী সূর্যের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, তাই এই 66.5 ডিগ্রির পর থেকে শুরু হয়েছে উত্তর মেরু, আবার 66.5 ডিগ্রির পর থেকে শুরু হয়েছে দক্ষিণ মেরু, যেহেতু সূর্য এবং পৃথিবী 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই কোণের কারণে এটা সৃষ্টি হয়েছে। কেমনে এটা আঁকায় দেখাইতে হলে 3D টাইপ কিছু একটু প্রয়োজন। তো মোটামুটি এইটুকু সম্পর্কে আইডিয়া রাখলে যথেষ্ট। আর পৃথিবীর ঠিক মাঝখান বরাবর একটা রেখা কল্পনা করা হয়েছে, যে রেখাটার নাম হলো মূল মধ্যরেখা। কি নাম? মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করছে। এখান থেকে হাতের ডান দিক হলো পূর্ব পাশ যেটা, আর হাতের বাম দিক হলো পশ্চিম পাশ। রেখার নাম হলো মূল মধ্য রেখা। মূল মধ্যরেখা আছে কত ডিগ্রি বরাবর? 0 ডিগ্রি বরাবর আছে হলো মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখাটা নিজেও একটা দ্রাঘিমা রেখা এবং তার সমান্তরালেও আছে অনেকগুলো দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখার সমান্তরালে যে দ্রাঘিমা রেখাগুলো আছে সেগুলোর সর্বোচ্চ ব্যাপ্তি হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পর্যন্ত, ডানে এবং বামে দুই দিকেই। আর এই দাঁড়ানো রেখাগুলো মোট এরকম 180টা দ্রাঘিমা রেখা আছে ডান দিকে, বাম দিকেও 180টা। ডান দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পর্যন্ত আমাদের দ্রাঘিমা রেখার বিস্তৃতি, এবং বাম দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পর্যন্ত আমাদের দ্রাঘিমা রেখার বিস্তৃতি। অর্থাৎ মোট দ্রাঘিমা রেখা আছে কতটি? 361 স্যার। 361টি। মূল মধ্যরেখা একটা, আর দুই পাশে 180 মানে 360টা। এই 361টি দ্রাঘিমা রেখা আছে পৃথিবীতে, এবং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এই রেখা কোথা দিয়ে গেছে? জলভাগের উপর দিয়ে গেছে। এই প্রশ্নটা আসে, আন্তর্জাতিক তারিখ রেখা কোথা দিয়ে অতিক্রম করে? উত্তর, পৃথিবীর জলভাগের উপর দিয়ে অতিক্রম করে আন্তর্জাতিক তারিখ রেখা। পৃথিবীর জলভাগের উপর দিয়ে অতিক্রম করে কোন রেখা? উত্তর হলো আন্তর্জাতিক তারিখ রেখা পৃথিবীর জলভাগের উপর দিয়ে অতিক্রম করে। ক্লিয়ার? এরপরে আসেন, এটা সম্পর্কে ক্লিয়ার? সামনে যাই না? আন্তর্জাতিক তারিখ রেখা যেটা অনুযায়ী তারিখ ফিক্সড হয়, সেই রেখাটা যদি বেশি দূরে হয় তখন কি হবে? একই জায়গায় স্থলভাগের উপর দিয়ে গেলে, একই স্থলভাগ ধরেন একটা জেলার উপর দিয়ে গেল, বা একটা ইউনিয়নের উপর দিয়ে গেল, বা একটা গ্রামের উপর দিয়ে গেছে রেখা, তখন কি হবে? এই গ্রামের ওই পাশে একই তারিখ, একই গ্রাম একই জায়গা, তারিখ ওই পাশে একই তারিখ আর এই পাশে আরেক তারিখ, এইটা যাতে না হয় এই জন্য এটা পুরোটাই জলভাগের উপর দিয়ে গেছে। আর প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয় কয় মিনিট? 4 মিনিট। 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান 4 মিনিট। এটা পরীক্ষার প্রশ্ন আসে, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয় কত মিনিট? উত্তর, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয় 4 মিনিট। ক্লিয়ার? নেক্সট আসেন, পরেরটা চলে যাচ্ছি। পরেরটার মধ্যে যেটা আছে সেখানে আমরা পাই হলো আমাদের পৃথিবীর ভূত্বক নিয়ে আলাপ। তো এই ভূত্বকের যে আলাপটা আছে, ভূত্বক অর্থাৎ ভূমির ত্বক,
এইটার পরে নিচে 3টা লেয়ার পাই আমরা পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রের যে লেয়ার গুলো আছে সেই লেয়ার গুলো ধরেন এমন, পৃথিবীকে যদি মধ্যের দিকে যাই 1 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার, আর একটা হলো 3 নম্বর লেয়ার, যেটা পৃথিবীর সরাসরি কেন্দ্র। তো এই প্রথম লেয়ারটা যেটা, এইটাকে বলা হয় অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল। আরেকটা হলো এই বরাবর যেটা আছে আরো গভীরে, সেটার নাম হলো গুরুমণ্ডল। আর একেবারে পৃথিবীর কেন্দ্রে গেলে বা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানে গিয়ে পৌঁছাতে পারলে সেইখানে যেটা পাওয়া যায় এটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। এই 3 ভাগে আমাদের ভূ অভ্যন্তর বিভক্ত, বা আমাদের পৃথিবীর যে গভীরতম স্থানগুলো এটাই 3 ভাগে বিভক্ত: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে এরকম, পৃথিবীর যে ভূ অভ্যন্তর কয় ভাগে বিভক্ত? উত্তর 3 ভাগে বিভক্ত: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে উপরের স্তর অশ্বমণ্ডল, তারপরে আছে গুরুমণ্ডল, তারপরে আছে কেন্দ্রমণ্ডল। আর পৃথিবীর যে উপরে আমরা যেখানে চলাফেরা করি এটাকে বলা হয় ভূত্বক। এই ভূত্বক থেকে 100 কিলোমিটার পর্যন্ত শিলাস্তরকে বলা হয় অশ্বমণ্ডল। এরপরে যদি আরো গভীরে যাওয়া শুরু করি, 2885 মিটার পর্যন্ত স্তরকে বলা হয় গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল বলা হয় তারপরের যে অংশ 3400 সামথিং, 3500 কিলোমিটার গভীরে গেলে সেটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। এবং এইখানে পৃথিবীর সবচেয়ে বেশি টেম্পারেচার আছে। আর আমাদের ভূত্বকের গঠনগত উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটি, এরকম একটা প্রশ্ন আসে। গঠনগত উপাদান, ভূত্বক যে সকল উপাদান দিয়ে গঠিত সেটা হলো ভূত্বকের গঠনগত উপাদান। তো ভূত্বকের গঠনগত উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় হলো অক্সিজেন। ভূত্বকের গঠনগত উপাদানগুলোর মধ্যে নিচের কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায়? অনেকগুলোর নাম দিবে, তার মধ্যে অক্সিজেন পাওয়া যায় 42.7%। অক্সিজেনের পরে পাওয়া যায় হলো দ্বিতীয় সর্বোচ্চ সিলিকন। সিলিকন পাওয়া যায় 27% বা 27.7%। সিলিকনের পরে তৃতীয় সর্বোচ্চ যেটা পাওয়া যায় সেটা হলো আমাদের অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম পাওয়া যায় ভূত্বকের মধ্যে 8.1%। অ্যালুমিনিয়াম পাওয়া যায় 8.1%। এবং এরপরে সবচেয়ে চতুর্থ সর্বোচ্চ যেটা পাওয়া যায় আয়রন, 5.1% পাওয়া যায় আয়রন। আর পাওয়া যায় ক্যালসিয়াম, সোডিয়াম 3.7 এবং 2.8। এগুলোর পার্সেন্টেজ লেখার দরকার নেই, জাস্ট লিখে রাখেন এরপরে ক্যালসিয়াম, এরপরে সোডিয়াম। তো ভূত্বকের গঠনগত উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটি? অপশনে যদি অক্সিজেন না থাকে তখন কিরকম হয়, এরকম একবার আসছিল পরীক্ষায়, তখন এই 4টা অপশন তুলে দেয়, দিয়ে এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটি, তখন উত্তর হয় সিলিকন। আবার যখন সিলিকন থাকে না তখন পরের গুলো চলে আসে। ভূত্বকের গঠনগত উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটি? আর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো নিকেল, আর একটা হলো ফেরাস বা আয়রন। কেন্দ্রমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় নিকেল এবং ফেরাস, এটা হলো কেন্দ্রে গিয়ে। আর উপরের দিকে ভূত্বকের গঠনগত উপাদান যা দিয়ে গঠিত তার মধ্যে সবচেয়ে বেশি হলো পাওয়া যায় অক্সিজেন, দ্বিতীয় সর্বোচ্চ সিলিকন, তৃতীয় সর্বোচ্চ অ্যালুমিনিয়াম, চতুর্থ সর্বোচ্চ হলো আয়রন, এরপর পঞ্চম হলো ক্যালসিয়াম, ষষ্ঠ হলো আমাদের সোডিয়াম। এগুলো দিয়ে গঠিত হয়। স্যার ওটা যাবত নিকেল আর একটা কি বললেন স্যার? নিকেল আর একটা হলো ফেরাস বা লৌহ। এটা হলো পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গঠনগত প্রধান উপাদান। কেন্দ্রমণ্ডলের কেন্দ্রমণ্ডলের গঠনগত উপাদানগুলোর মধ্যে প্রধান উপাদান হলো নিকেল এবং ফেরাস। এবার আসেন বায়ুমণ্ডল নিয়ে আলাপ করি। বায়ুমণ্ডলে প্রধান কথা হলো বায়ুমণ্ডলের, এই হলো আমাদের পৃথিবী। পৃথিবীর সাথে লাগোয়া যে বায়ুর স্তর আছে সেটা হলো বায়ুমণ্ডল। এই লাগোয়া স্তরটা আবার কয়েকটা ভাগে বিভক্ত। এটি প্রধানত হলো 5টি স্তরে বিভক্ত। প্রথমে হলো ট্রোপোমণ্ডল, তারপরে হলো স্ট্রাটোমণ্ডল, তারপরে হলো মেসোমণ্ডল। দেখেন, এইটা হলো আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলো, 1 2 3 4 5। এটা হলো আমাদের পৃথিবী। তো পৃথিবীর সাথে বায়ুর যে স্তরটা লেগে আছে সেটাকে বলা হয় বায়ুমণ্ডল। এইটা মূলত আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি, এই আকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলটা পৃথিবীর সাথে লেগে থাকে।
তো পৃথিবীতে যে বায়ুমণ্ডলের স্তরগুলো আমরা দেখতে পাই, পৃথিবীর নিকটবর্তী বায়ুমণ্ডলের স্তর হলো ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে আবহাওয়া জনিত সকল ঘটনা ঘটে। বায়ুমণ্ডলে আবহাওয়া জনিত ঘটনা ঘটে কোথায়? বায়ুমণ্ডলে আবহাওয়া জনিত ঘটনাগুলো অর্থাৎ বৃষ্টি প্রবাহ, শৈত্যপ্রবাহ, বজ্রপাত, বায়ু প্রবাহ, এগুলো সব দেখা যায় ট্রোপোস্ফিয়ারে। আবহাওয়া জনিত যত ঘটনা সেগুলো কোথায় দেখা যায়? উত্তর হলো ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল। ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডলের উপরিভাগে আছে স্ট্রাটোস্ফিয়ার বা স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোস্ফিয়ার বা স্ট্রাটোমণ্ডল এটা আছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, এবং এই স্তরের উপরিভাগে পাওয়া যায় ওজনের গাঢ় লেয়ার। ফলে এই স্তরটাকে বলা হয় ওজোন স্তর, যেটা মূলত স্ট্রাটোমণ্ডলের উপরিভাগ। স্ট্রাটোমণ্ডলের উপরিভাগে পাওয়া যায় ওজোন স্তর, এবং এইটাকে বলা হয় ওজোন স্ফিয়ার। এই ওজোন স্ফিয়ারটা মূলত স্ট্রাটোস্ফিয়ারের একটা অংশ। এইখানে ওজনের গাঢ় আস্তর পাওয়া যায়, তাই এটাকে বলা হয় ওজোন স্তর। ওজোন স্তরের কাজ কি? ওজোন স্তরের কাজ হলো সূর্য থেকে আসা বা সূর্য থেকে আগত আলোক রশ্মিকে থামায় দেয়, নাকি? না, আলোক রশ্মি না, এটা হলো আলট্রা ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি জীবজগতের জন্য ক্ষতিকর, তাই এই অতিবেগুনি রশ্মিকে আটকে দেওয়ার দায়িত্ব পালন করে বায়ুমণ্ডলের ওজোন স্তর। ওজোন গ্যাসের সংকেত হলো O3। এই ওজোন লেয়ার যখন দুর্বল হয়ে যায় তখন আল্ট্রাভায়োলেট রে সরাসরি পৃথিবীতে প্রবেশ করার সুযোগ পায়, এবং এই ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাসগুলোর মধ্যে প্রধান গ্যাস হলো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। এটা নিয়ে অনেকবার বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে, সেখানে বলা হয়েছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন যেটা, সেটা নিয়ে। ওকে, এখন আসেন ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল। তার উপরে গেলে আমরা যে স্তরটা পাই এটার নাম হলো আমার মেসোমণ্ডল। ট্রোপোমণ্ডল স্ট্রাটোমণ্ডলের পরে পাই আমরা মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার। স্যার ওজোন, মেসোমণ্ডল। স্যার ওজোন স্তর বলেন। ধ্বংস করে স্যার কোন কোন ইয়েটা বললেন স্যার, আরেকবার যদি একটু ওজোন রিপিট। স্তর ক্ষয়কারী প্রধান উপাদান হলো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। এইটা সাধারণত হিমায়ক যন্ত্রে ব্যবহার করা হয়, যেমন ফ্রিজ, এসি, এগুলো থেকে যে গ্যাসটা বের হয় এই গ্যাসটার প্রভাবে এই ওজোন স্তরের ক্ষতি হয়, ওজোন স্তর আস্তে আস্তে ফুটো হয়ে যেতে থাকে। আর স্ট্রাটোমণ্ডল যেটা আছে এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো বিমান চলাচল করে বায়ুমণ্ডলের এই স্তরে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিমান চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হলো স্ট্রাটোমণ্ডলে বিমান চলাচল করে। ক্লিয়ার? এরপর হলো মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। এই মেসোমণ্ডল সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, মেসোমণ্ডলে কি কি পাওয়া যায়, কি আছে না আছে এইগুলো। মেসোমণ্ডলের এই স্তর যেটা আছে এটা মেসোমণ্ডলের একটা স্তর আছে, এটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার। মেসোমণ্ডলের নিচের দিকেই বোধহয়। প্রশ্নটা এরকম আসে যে আয়োনোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে আছে? উত্তর মেসোমণ্ডলের নিম্নবর্তী অংশকে বলা হয় আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার এটা হলো কি? মেসোমণ্ডলেরই নিম্নবর্তী একটা অংশ, আয়ন মণ্ডল বা আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ারেরই একটা অংশ। এই আয়ন মণ্ডল কাজ করে কি? পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ আয়ন মণ্ডলে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফেরত আসে। পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়? উত্তর আয়োনোস্ফিয়ারে। পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়? উত্তর হলো আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ারে। গেল। আয়নোস্ফিয়ার কোথায়? আয়নোস্ফিয়ার হলো মেসোস্ফিয়ারের একটা স্তর। এবং এইখানে আরো কি কি পাওয়া যায়? আয়নোস্ফিয়ারে আরো পাওয়া যায় উল্কা ও কসমিক কণা। আয়নোস্ফিয়ারে পাওয়া যায় কোনটি? উত্তর হলো
আয়নোস্ফিয়ারে আছে হলো উল্কা ও কসমিক কণা। এই প্রশ্নটা আসছিল একটা পরীক্ষায় যে উল্কা ও কসমিক কণা পাওয়া যায় বায়ুমণ্ডলের কোন স্তরে। উত্তর হলো এই মেসোস্ফিয়ারে বা মেসোমণ্ডলে। মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব যে স্তর, সেই ঊর্ধ্ব স্তরকে বলা হয় আমাদের এই মানে ঊর্ধ্ব স্তরে পাওয়া যায় হলো আমাদের এই উল্কা এবং কসমিক কণাগুলো। তারপরে যদি উপরে আসি, এটার নাম হলো থার্মোস্ফিয়ার বা থার্মোমণ্ডল বা তাপমণ্ডল। মেসোস্ফিয়ারের পরে আছে তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার এটা আছে কোথায়? মেসোমণ্ডলের উপরিভাগে। তাপমণ্ডলের সম্পর্কে তেমন কিছু পরীক্ষা আসে না। আর আসে সর্বশেষ এক্সোস্ফিয়ার বা এক্সোমণ্ডলের ঘটনা। এক্সোমণ্ডলের ঘটনা হলো এক্সোমণ্ডলের বায়ুতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য আছে। পরীক্ষায় প্রশ্ন আসে হাইড্রোজেন ও বাংলায় লিখি নাহলে আবার গন্ডগোল লাগতে পারে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য আছে কোথায়? উত্তর হাইড্রোজেন ও হিলিয়ামের বা হিলিয়াম গ্যাসের প্রাধান্য আছে বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার বা এক্সোমণ্ডলে। এক্সোস্ফিয়ার বা এক্সোমণ্ডলে আছে হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য। বায়ুমণ্ডল কোথায় হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য আছে? উত্তর হলো এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার। ক্লিয়ার? হলে সামনে যাব। হ্যালো। জি স্যার, ক্লিয়ার। এই যে সিএফসি গ্যাসটা যে ক্ষতি করে ওজোন স্ফিয়ারের, এই গ্যাসটা বদলায় এখন বর্তমানে আমরা কোন গ্যাসের বহুল ব্যবহার করা হয়? উত্তর হলো টেট্রাফ্লুরো ইথেন। এটা একবার বিশেষ পরীক্ষা আসছিল। টেট্রাফ্লুরো ইথেন। বলেন স্যার। হ্যালো। জি স্যার, না স্যার ওটাই আমি ওটাই প্রশ্ন করতেছিলাম যে স্যার ওটার নামটা কি? টেট্রাফ্লুরো ইথেন সিএফসির পরিবর্তে বর্তমান বহুল ব্যবহৃত গ্যাস হলো কোনটি? উত্তর হলো টেট্রাফ্লুরো ইথেন। অর্থাৎ এইটা আবার অত বেশি ক্ষতিকর না সিএফসি গ্যাসের মতো। সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরো কার্বন। আমি তো বিজ্ঞানের ছাত্র, আবার বিজ্ঞানের ছাত্র না, যার কারণে অত বেশি ভালো দেখাইতে পারবো না, বুঝাইতে পারবো না। সহজ কথায় বুঝাই, এই সিএফসির মধ্যে কিছু কার্বন বাইর হয়ে গিয়ে আমাদের যে বায়ুমণ্ডলের আর একটা গ্যাস আছে না, অক্সিজেন গ্যাস, এটার সাথে মিলে এরা কার্বন ডাই অক্সাইড গ্যাস গঠন করে। আর এদিকে ক্লোরিন অবমুক্ত হয়ে কেমনে কেমনে যেন হয়, ফলে এ গিয়ে বায়ুমণ্ডলের যে O3 স্তর না, এই O3টাকে ভেঙে ফেলে। O3 ভেঙে এইখান থেকে দুইটা নেয়, কার্বন ডাই অক্সাইড গঠন করে আর একটা কার্বন মনোক্সাইড গঠন করে, আর কি এরকম হাবিজাবি করে এটা গিয়ে ওজোন স্তরকে ভেঙে ফেলে এরকম। এই জন্য এটা খুবই ক্ষতিকর পৃথিবীর জন্য। এরপরে হলো বায়ুর উপাদান নিয়ে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। বায়ুর উপাদানগুলো কি কি প্রধানত এবং এইটার অনুপাতটা কেমন, এইটা মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। তো বায়ুর প্রধান উপাদানগুলোর মধ্যে যা আছে, এর মধ্যে বায়ুতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস বলতে পারেন? এটা তো 9-10 বইতে ছিল। বায়ুতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস? নাইট্রোজেন স্যার। নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস বায়ুতে সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা পাওয়া যায় 78.02%। আর বায়ুতে দ্বিতীয় সর্বোচ্চ পাওয়া যায় অক্সিজেন গ্যাস। অক্সিজেনের পরিমাণ 20.71%। 20.71% অক্সিজেন পাওয়া যায় বায়ুমণ্ডলে। আর এর বাইরে উল্লেখযোগ্য যেগুলো বায়ুমণ্ডলে পাওয়া যায়, তার মধ্যে কার্বন ডাই অক্সাইডটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। 0.03% কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। 0.03% কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। নেক্সট আসেন কার্বন ডাই অক্সাইডের পরে আর যেটা আছে আমাদের ওজোন গ্যাস আছে। এইটা নিয়ে পরীক্ষায় আসছে অনেকবার প্রশ্ন। ওজোন গ্যাসের পরিমাণ কত বায়ুমণ্ডলে? আর ওজোনের পর আসছে আর্গন নিয়ে প্রশ্ন, আর্গনের পরিমাণ কত? আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো হাইড্রোজেন গ্যাস নিয়ে প্রশ্ন আসছে, হিলিয়াম গ্যাস নিয়ে প্রশ্ন আসছে। তো আপনাদের যেহেতু বিসিএস পরীক্ষা দিবেন, তাই এগুলা সবই পড়তে হবে। হাইড্রোজেন আর একটা হলো হিলিয়াম গ্যাস।
এই কটা, এখানে আরো আছে গ্যাস অনেক, জাস্ট এই কটা প্রধান। আর তার মধ্যে আরেকটা গ্যাস পড়বেন, জলীয় বাষ্প এবং ধূলিকণার পরিমাণ কত বায়ুমণ্ডলে? 0.41% বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং ধূলিকণার পরিমাণ। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং ধূলিকণার পরিমাণ কত? উত্তর হলো 0.41%। এটা হলো বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং ধূলিকণার পরিমাণ। ওজোন গ্যাসের পরিমাণ কত বায়ুমণ্ডলে? উত্তর, ওজোন গ্যাসের পরিমাণ 0.12301। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত? এরপরে হলো বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমাণ কত? 0.8% আর্গন গ্যাস রয়েছে। বায়ুমণ্ডলে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কত? উত্তর 0.1234405। আর হিলিয়াম গ্যাসের পরিমাণ হলো 12305। ওকে, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। এই গ্যাসগুলো যখন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসগুলো, এখান থেকে একটা প্রশ্ন আসে, কোন গ্যাস নিজে জ্বলে অপরকে জ্বালায়, নিজে জ্বলে না অপরকেও জ্বালায় না, এরকম কথা। তো গ্যাসের নাম হলো হাইড্রোজেন। তিনটা গ্যাস প্রধানত বেশি আসে পরীক্ষায়, হাইড্রোজেন, অক্সিজেন, আর একটা হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। এখন আসেন এই জ্বালানি এবং গ্যাস বা জ্বালানি গ্যাস এর সম্পর্কে প্রশ্নটা আসে কিরকম? প্রশ্নটা আসে, কোন গ্যাস জ্বলে জ্বালায়, জ্বলে না জ্বালায়, জ্বালায়ও না জ্বলেও না? তো মূল কথাটা হলো হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে কিনা, আর একটা হলো অপরকে জ্বালায় কিনা। এটা সম্পর্কে জানা আছে আপনাদের? কোন গ্যাস নিজে জ্বলে? উত্তর হলো হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, অপরকে জ্বালায় না। অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে। কার্বন ডাই অক্সাইড না নিজে জ্বলে না অপরকে জ্বালায়। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস হলো পুরুষ মানুষের মতো, নিজে জ্বলে কিন্তু কেউ জ্বালাইতে পারে না। আর অক্সিজেন গ্যাস হলো কার মতো? থাক বলিয়েন না স্যার, হুম, ঝগড়া লাগিয়ে দেবে। খামাখা ঝই ঝামেলায় লাভ নাই। আর কার্বন ডাই অক্সাইড হলো নিরপেক্ষ ছাত্রদের মতো। কে সেটা? জ্বলেও না জ্বালায়ও না, নিজের লাইফ নিজে লিড করে, তাহলে কার্বন ডাই অক্সাইড। মোটামুটি এতটুকুই। আর আজকের দিনের শেষ টপিক যেটা, আমরা আপনাদেরকে সাগরের নিচে নিয়ে যাব এবং ওইখানে ডুব দিয়ে আপনাদেরকে ছেড়ে দিব। ওকে, এর আজকেই ডুব। মধ্যে আজকেই ডুব। বাড়িমণ্ডল নিয়ে রাউন্ড কথা হয়ে বলবো। বাড়িমণ্ডল হলো পানি নিয়ে কথা। পানির যদি বলি আমরা, ভূপৃষ্ঠের কত ভাগ পানি, কে বলতে পারবেন? 3/2 ভাগ। বুঝতে প্রায় ভূপৃষ্ঠে 71% সামথিং। পানি আছে 71%। 3/2 হলো পানি, সহজ কথায় বললে। এইখানে আমাদের সবচেয়ে বেশি পানি পাওয়া যায় কোথায়? সমুদ্রে। সমুদ্রে পানির হার কত? 97%। 97.25% পানি পাওয়া যায় সমুদ্রে। আর এর বাইরে আর কোথাও এত বেশি পানি পাওয়া যায় না। প্রধানত আর পাওয়া যায় হিমবাহ থেকে। হিমবাহ যেটা হলো বরফ গলে থাকে না পাহাড়ের মাথায়, এটা বরফগুলো আস্তে আস্তে গলে গলে নেমে আসে পাহাড় থেকে, এটাকে বলা হয় হিমবাহ। এটার পার্সেন্ট হলো 2.05%। এই দুইটাই প্রধান। আর বাদ বাকি যেখানে যা আছে সব মিলে পার্সেন্টেজ বাকিটা পূরণ করে। এই দুইটা পার্সেন্টেজ মনে রাখলেই হলো, এই দুইটা থেকে। আর আমাদের স্বাদু পানি বা কি বলে যেন, এটাকে নামও ভুলে যাই, স্বাদু পানির, মিঠা পানি স্যার। হ্যাঁ মিঠা পানি বা মিঠা পানি বা লবণাক্ত পানি। স্বাদু পানির প্রধান উৎস কোনটি? উত্তর, স্বাদু পানির প্রধান উৎস হলো বৃষ্টিপাত। প্রধান উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাত।
বৃষ্টিপাত। বৃষ্টিপাতের ফলেই আমরা সবচেয়ে বেশি স্বাদু পানি বা ভালো পানি পাই, ফ্রেশ পানি। হ্যাঁ, আর এর বাইরে পানি সম্পর্কে আর তেমন কোনো কথা পড়ার দরকার নেই, পানি সম্পর্কে এতটুকুই পড়বেন। পৃথিবীর টোটাল পানি যা আছে সেটা হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো স্বাদু পানি আর একটা হলো লবণাক্ত পানি। আর সমুদ্রের সব পানি লবণাক্ত। হিমবাহর পানিটাও সাধারণত আপনার ইসের পানি হয়। এরপরে আসেন আমাদের সমুদ্র তলদেশে যাব। সমুদ্র তলদেশের স্তরবিন্যাস নিয়ে কথা। সমুদ্র তলদেশের ভূমিরূপ কত প্রকার? উত্তর, সমুদ্র তলদেশের ভূমিরূপ হলো 5 প্রকার। এই ছবিটাই আজকের দিনের লাস্ট ছবি। সমুদ্র তলদেশের সূচনাটা হয় সমুদ্রের বেজ লাইন থেকে। বেজ লাইন মানে হলো ভিত্তি সীমা, যেখানে ভাটায় সর্বনিম্ন বিন্দু পানি নেমে আসে সেটাকে বলা হয় বেজ লাইন। ভাটায় সাগরের পানি যেখানে সর্বনিম্ন নামে সেটা বেজ লাইন। এইখান থেকে একটা অংশ যেটা ধীরে ধীরে ঢাল হয়ে স্যার নেমে আরেকবার আসে। একটু রিপিট করেন স্যার, আরেকবার। হ্যাঁ বলেন। যেখানে ভাটায় সর্বনিম্ন বিন্দুতে পানি নেমে আসে এটা হলো সমুদ্রের বেজলাইন বা ভিত্তি সীমা। পরেরটা হলো সমুদ্রের কন্টিনেন্টাল শেলফ, একেবারে যে পর্যন্ত সাগর ধীরে ধীরে ঢাল হয়েছে এটাকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। বাংলায় বলা হয় মহীসোপান। মহী শব্দের অর্থ পৃথিবী আর সোপান মানে সিঁড়ি। মহীসোপান মানে হলো পৃথিবীর সিঁড়ি। এই মহীসোপান শেষ হওয়ার পরপরই সাগরের খাড়া ঢাল শুরু হয়েছে। এই খাড়া ঢালকে বলা হয় মহীঢাল বা পৃথিবীর ঢাল। মহীঢালের ইংরেজি হলো কন্টিনেন্টাল স্লপ। কন্টিনেন্টাল স্লপ, কন্টিনেন্টাল স্লপ। এই কন্টিনেন্টাল স্লপটা যেখানে নেমে আসছে এটা হলো খাড়া ঢাল সাগরের। এই খাড়া ঢালের পরে কিছু দূর পর্যন্ত সাগর সমতল ভাবে চলতে থাকে, এটাকে বলা হয় গভীর সমুদ্রের সমভূমি। গভীর সমুদ্রের সমভূমি কি? যখন গভীর সাগরের মধ্যে এরকম সমতল ভূমি দেখা যায় তাকে বলা হয় গভীর সমুদ্রের সমভূমি বা ডিপ সি প্লেনস। এটাকে বলা হয় ডিপ সি প্লেনস। বাংলায় বললে বলা যায় গভীর সমুদ্রের সমভূমি। গভীর সমুদ্রের সমভূমি ইংরেজিতে বলা হয় ডিপ সি প্লেনস। ক্লিয়ার? ডিপ সি প্লেনস। এরপরে ডিপ সি প্লেনের পরে সাগরের কিছু অংশ আছে যেটা একেবারে চরম গভীরতম অংশ, সেটাকে বলা হয় ইংরেজিতে ট্রেন্স বা গভীর সমুদ্র খাত। বা গভীর সমুদ্র খাত ইংরেজিতে বলা হয় ট্রেন্স, ওশেনিক ট্রেন্স। মারিয়ানা ট্রেনদের মতো স্যার। ওশেনিক ট্রেন্স, মারিয়ানা ট্রেন্স মানেই তো খাত। এই ট্রেন্স হলো হ্যাঁ সাগরের হ্যাঁ। সবচেয়ে গভীরতম অংশ, এটাকে বলা হয় সাগরের গভীর সমুদ্র খাত। গভীর সমুদ্র খাত। মারিয়ানা ট্রেন্স হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশ সাগরের, এবং এইটার গভীরতা মাত্র 11 কিলোমিটার, 11,033 মিটার বা 11 কিলোমিটার গভীরে গেলে সাগরের পানির লেয়ার থেকে তাহলে গিয়ে আমরা মাটির দেখা পাবো। এতটুক মাত্র গভীর ওই জায়গায় সাগর। আর সাগরের মধ্যে যখন নিমজ্জিত শৈলশিরা দেখা যায়, নিমজ্জিত শৈলশিরার জিনিসটা কি? সাগরের মধ্যেও আবার এরকম বড় বড় পর্বতশিরা আছে, এটাকে বলা হয় নিমজ্জিত শৈলশিরা বা ওশেনিক রিডস। এটাকে বলা হয় নিমজ্জিত শৈলশিরা বা ওশেনিক রিডস। ওশেনিক রাইডস বা নিমজ্জিত শৈলশিরা। সাগরের মধ্যে নিমজ্জিত অবস্থায় যখন পর্বত দেখা যায় তখন তাকে বলা হয় নিমজ্জিত শৈলশিরা। ক্লিয়ার? জি স্যার। তা থাকেন, নিমজ্জিত শৈলশিরায়ও বসলে বসতে পারেন, অথবা ট্রেন্সের একেবারে শেষে গিয়েও বসতে পারেন, বসে বসে ওইখানে গভীর ধ্যানে থাকেন। রাতের আবারও দেখা অন্ধকারে হবে। দিলেন। রাতের অন্ধকারে সাগরের মধ্যে নামায় ছেড়ে দিলাম আপনাদের, আর কি করার। বাকি লোকজন কই আছেন? কথা তো একজনই দুইজনই বলে, আর বাকিরা কই? স্যার কেউ ডুবে যায় আছি। না এখানে, হারায় গেলে কিন্তু আর পাবো না কাউকে। সাবধান, সাগরের একেবারে গভীরে আছি, হারায় গেলে পাওয়া যাবে না।
স্যার ওরা বেজ লাইনে বসে আছে স্যার। ও এরা নামে নাই না এরা কেউ, জি স্যার। রাস্তায় আছে নাম পাবো স্যার। চলাচল করে বাকি যারা এরা নামে নেই। বলেন কোনটা? তাহলে সাবমেরিন কোন অঞ্চল দিয়ে চলাচল করে? ডিপ সি সাবমেরিন তো প্রাথমিক, না না ডিপ সি প্লেন অত দূর পর্যন্ত যায় না, উপরের দিকে চলে। সাবমেরিনের খুব বেশি গভীরে যেতে পারে না সাবমেরিন। প্রাথমিক যে অঞ্চলগুলো আছে আমাদের মহি ঢাল এটার আশপাশেই চলাচল করে। ডিপ সি প্লেন পর্যন্ত যায় খুব কম, তাপেই চ্যাপ্টা হয়ে ফেটে ফুটে যাবে। হ্যাঁ কথা ঠিক। স্যার আপনার যা পড়ালেন এগুলা কোন বইয়ের মধ্যে পাবো? ভূগোলের বইয়ের মধ্যে পাবো নাকি? আমাদের ভূগোলের বইয়ের মধ্যেই আছে, লেকচার শিটে আছে, আপনার MP3 বইতে আছে, যে বই আপনার কাছে আছে যে কোনো বইয়ের মধ্যেই পাবেন এই পড়াগুলো MP3 আছে। ভূগোলের অংশ পাবো না? হুম, যে কোনো বইয়ের মধ্যেই পাবেন, ভূগোলের বা জন্য এটা কোন বইটা আরেকবার ভালো দেখলে হবে? হবে। ভূগোলের জন্য সাধারণত MP3 ভালো হয়, তবে বেসিক ভিউ বই যদি কেউ পড়তে পারেন একই সাথে বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, তিনটারই ভালো একটা কভারেজ হবে। বেসিক ভিউতে ভালো লেখা সবচেয়ে, বাট লেখাটা কঠিন ভাষায় এবং মনে রাখাটা একটু কঠিন। দুইটা বই খুলে দেখবেন বাজারে কিনতে গেলে, তাহলে দেখতে পারবেন দুইটার পার্থক্য কি। MP3 সবচেয়ে সহজ ভাষায়, MP3 থেকে স্যার বেসিক ভিউ মনে হয় বেশি ভালো। বেশি ভালো হলে পড়া অনেক কঠিন এবং জটিল ভাষায় লেখা, বাট শেষ করতে পারলে উপকৃত হবেন বেশি। আর MP3 হলো সহজ ভাষায় লেখা, শেষ করাটা সহজ হবে। আবার হলো MP3 তে সুন্দর সুন্দর চিত্র দিয়ে বোঝানো আছে। হুম, তো ঠিক আছে, আজকের মতো তাহলে আমরা এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত শুভকামনা রইলো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ। হুম।